প্রফিট লসের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগে 7টা টাইপের প্রায় 19টা ম্যাথ প্র্যাকটিস করছি। আজ আমরা কোনো টাইপ ভিত্তিক ম্যাথ প্র্যাকটিস করব না, কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ বুঝে বুঝে আমরা করার ট্রাই করব। আগে আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করি এখানে কি বলছে, তারপর আমরা সমাধান করব। দেখেন এখানে বলছে এ ম্যান বাইস অ্যান আর্টিকেল ফর 10% লেস দেন। একজন ব্যক্তি কিনছে, কি কিনছে? একটা পণ্য কিনছে 10% লেস দেন ইটস ভ্যালু, মানে এর মূল্যর থেকে 10% কম দামে কিনছে। ওকে, তার মানে একজন ব্যক্তি একটা পণ্য তার যে মূল্য তার থেকে 10% কম দামে কিনছে। এরপরে কি বলছে? অ্যান্ড সেলস ইট ফর 10% মোর দেন ইটস ভ্যালু। এরপর কি বলছে? এটা 10% বেশি দামে বিক্রি করছে। কিসের 10%? এটার যে মূল্য আছে তার 10% বেশি দামে বিক্রি করছে। তাহলে ইজ গেইন অর লস পার্সেন্টেজেস, তার হচ্ছে লাভ বা ক্ষতির হার কত, এটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে একটা পণ্য তার যে মূল্য ছিল সেই মূল্যর তুলনায় 10% কম দামে কিনছে এবং তার যে মূল্য ছিল সেই মূল্যের তুলনায় 10% বেশি দামে বিক্রি করছে। তাহলে তার লাভ বা লসের পরিমাণটা আমাদেরকে পার্সেন্টেজটা বের করতে বলছে। আমরা কি সবাই প্রশ্নটা বুঝতে পারছি? ওকে, তাহলে কি মনে হচ্ছে? 10% কম দামে কিনে 10% বেশি দামে বিক্রি করছে, লাভ হয়েছে না লস হয়েছে? এটা থেকে লাভ হয়েছে নাকি লস হয়েছে? লাভ হয়েছে না? ওকে, ধরে নেই এখানে যে এর যে ভ্যালু মানে মূল্যটা হচ্ছে মার্ক প্রাইস। কেউ বলছেন লস, কেউ বলছেন লাভ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু হিসাব করে দেখি মার্ক প্রাইসটা কত। আমরা ধরে নেই মার্ক প্রাইসটা হচ্ছে 100 টাকা। মার্ক প্রাইস মানে হচ্ছে ওই যে পণ্যটার গায়ে একটা মূল্য লেখা ছিল সেইটা আমি লিখলাম 100 টাকা। এখন কি বলছে? একজন ব্যক্তি সেটা 10% কম দাম দিয়ে কিনছে, 10% কম দাম দিয়ে কিনছে। তার মানে কস্ট প্রাইস যে কিনছে, যে তার ক্রয় মূল্যটা কত? কস্ট প্রাইস অ্যাট 10% লেস দেন ইটস ভ্যালু। হ্যাঁ, এটা আমি পুরোটাই লিখতে পারি। দেন ইটস ভ্যালু কি হবে? কত হবে? ইস টাকা কত হবে? 100 টাকা দিয়ে যদি এর গায়ে 100 টাকা লেখা থাকে, 10% কম দামে যদি কিনে থাকে, তাহলে এর ক্রয় মূল্যটা হবে 90 টাকা। ওকে, এবার সেটা বিক্রি করছে। এবার কি করছে? বিক্রি করছে 10% বেশি দামে। এখন প্রশ্ন হচ্ছে এই 10%টা কিসের উপর? এই 90-এর 10%? বলতে 90-এর 10% নাকি 100-এর 10%? কোনটা? 100-এর। বলে দিছে এখানে এটা বিক্রি করা হয়েছে 10% বেশি দামে। কার তুলনায়? ইটস ভ্যালু, মানে এই যে মার্কড যে প্রাইস আছে, এর যে নির্ধারিত মূল্য আছে, লিখিত যে মূল্য, তার তুলনায় 10% বেশি দামে বিক্রি করছে। যারা বলছেন ক্ষতি হয়েছে তারা এখানে চিন্তা করছেন যে প্রথমে দাম কমছে 10%, এরপরে বাড়ছে 10%, তার মানে 1% ক্ষতি হয়েছে। এটা হিসাব করছেন অনেকে, হিসাব করছেন। আসলে কিন্তু এখানে বলে দিছে যে তার যে লিখিত মূল্য, সেই লিখিত মূল্যের উপর 10% কম দামে কিনছে এবং সেটা তখন বিক্রি করছে তার ক্রয় মূল্যের উপর হিসাব করে বিক্রি করে নাই। সে বিক্রি করছে কি? এই যে মার্ক প্রাইস যেটা ছিল, লিখিত মূল্য যেটা ছিল, তার তুলনায় 10% বেশি দামে বিক্রি করছে। তাহলে সেল প্রাইস অ্যাট 10% মোর দেন ইটস, এটা মুছে দেই, টাকা কত হবে? 110 টাকা। এবার তাহলে তার প্রফিট কত হইল বলেন তো দেখি? তার প্রফিট কত হইল? গেইন কত হয়েছে? 20 টাকা। 20 টাকা, রাইট। তাহলে গেইন কত? এই 110 টাকা থেকে বিয়োগ করব 90 টাকা, কারণ সে 90 টাকাতে কিনছে, কিনে 110 টাকা বিক্রি করছে, 20 টাকা। তাহলে সে 20 টাকা লাভ করছে। তাহলে বলেন তো পার্সেন্টেজটা কত? প্রফিট পার্সেন্ট কত? প্রফিট পার্সেন্ট কত হবে? 20%। 20%, জুয়েল হোসেন বলছে 20%। ওকে, বাকিদের কি অবস্থা? প্রফিট পার্সেন্টটা কত হবে তাহলে? হ্যাঁ, এই তো অনেকে আপনারা সঠিক উত্তর দিয়েছেন। দেখেন আমি এখন প্রফিট পার্সেন্ট হিসাব করতেছি। আমি যেটা কিনেছি সেটা 100 টাকা দিয়ে তো কিনি নাই, আমার ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, বিক্রি করছে 110 টাকা। এই যে 20 টাকা লাভ হয়েছে সেটা ক্রয় মূল্য 20 টাকা, 90 টাকার উপরে। তাহলে 90 টাকায় লাভ হয়েছে আমার 20 টাকা,
শতকরা প্রকাশের জন্য 100 টাকা লাভ হয়েছে কত টাকা, এটা হিসাব করব। এটা হিসাব করলে কত হয়, এখানে এই 00 যদি কেটে দেই, 9 দ্বারা 100কে কাটলে 11.1, তার মানে 22.22%। এটা হচ্ছে তার গেইন পার্সেন্ট। এবার সবাই বুঝতে পারছি ম্যাথটা কি, সবাই বুঝতে পারছি কি না? এইটা প্রথম ভুল করার জায়গাটা কোথায় ছিল, এই 110 টাকা কার উপর হিসাব করবে, 90 টাকার উপরে অনেকে হিসাব করতে পারে। তাহলে প্রশ্নটা আগে দেখতে হবে, প্রশ্নটা এই যে 10% মোর দেন ইটস ভ্যালু, ভ্যালুটা হচ্ছে 100 টাকা। পরবর্তীতে আরেকটা ভুল করতে পারে, এইখানে এসে এই 100 টাকাকে ক্রয় মূল্য ধরতে পারে, 100 টাকা ক্রয় মূল্য না, ক্রয় মূল্য হলো 90 টাকা। তাহলে দুইটা জায়গা ছিল এখানে ভুল করার, এই জায়গাগুলোতে আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখেন এখানে কি বলছে, আগে প্রশ্নটা বুঝি। এখানে বলছে ইন এ স্টোর, একটা দোকানে পেন্স আর সোল্ড ফর 25% লেস দেন দ্য ট্যাগ প্রাইস। মানে কলম বিক্রি করা হচ্ছে 25% কম দামে। 25% কিসের তুলনায় কম, ট্যাগ প্রাইসের, মানে ওই গায়ে যে লেখা থাকে, লিখিত যে মূল্য থাকে, কলমের গায়ে লেখা ছিল যেই দাম, তার তুলনায় 25% কম দামে বিক্রি করছে, 25% কম দামে বিক্রি করছে। এরপরে বলছে ইফ আ পেন কস্ট টাকা 48, যদি কলমটার, মানে ওই যে দোকানদার, যে দোকানদার একটি বিক্রি করতেছে, দেখেন ধরেন আপনি দোকানদার কলম বিক্রি করতেছেন, কলমের গায়ে যে মূল্য ছিল তার তুলনায় 25% ছাড় দিচ্ছেন, আর সেই কলমটা আপনার কিনতে খরচ হয়েছে 48 টাকা, খরচ হয়েছে 48 টাকা। এরপরে বলছে হোয়াট উইল বি দ্য ট্যাগ প্রাইস, তাহলে তালিকা মূল্য বা নির্ধারিত মূল্য কত হবে, মানে কলমের গায়ের মূল্যটা কত হবে অফ দ্য পেন, ওই কলমের, টু মেক আর 25% প্রফিট, 25% প্রফিট করতে অন ইটস কস্ট, ক্রয় মূল্যের উপর। তাহলে প্রশ্নটা আসলে কি বলছে আমরা আগে একটু বুঝি। প্রশ্নটা বলছে ধরেন আপনি দোকানদার, আপনি একটা কলম 48 টাকা দিয়ে কিনছেন, এটা কস্ট প্রাইস দেওয়া আছে, 48 টাকা দিয়ে কিনছেন। এখন আপনি কাস্টমারকে বলবেন যে আমি এইটার যে মূল্য আছে সেই মূল্যের তুলনায় 25% ছাড় দিচ্ছেন, মানে কাস্টমারকে 25% ছাড় দিচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি 25% লাভ করতেছেন। তাহলে গায়ে মূল্যটা, কলমের গায়ে যে ট্যাগ প্রাইসটা কত হবে সেটা বের করতে বলছে। আমরা কি প্রশ্নটা বুঝতে পারছি? প্রশ্নটা কি, 48 টাকা দিয়ে কলম কেনা হয়েছে, কিনে আমি এমন একটা মূল্য লিখব, সেই মূল্যের উপর 25% ছাড় দিব, কিন্তু প্রকৃতপক্ষে আমার 25% লাভ হবে। প্রশ্ন কিন্তু এটা বলছে। এইটুকু যদি বুঝে থাকি, দেখেন অঙ্ক যদি বুঝতে পারেন, সমাধান কোনো না কোনোভাবে আপনারা করতে পারবেন। 48 টাকা মার্ক প্রাইস না, 48 টাকা মার্ক প্রাইস না, 48 টাকা হচ্ছে কস্ট প্রাইস। এখানে তো ট্যাগ প্রাইসটা আমাদের বের করতে বলছে, হোয়াট উইল বি দ্য ট্যাগ প্রাইস, এই যে মার্ক প্রাইসটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এই কলম, এখানে কলমের কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস টাকা হচ্ছে 48। এখন আপনি যে 25% লাভ করবেন, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য কত হবে, 25% লাভে বিক্রয় মূল্য কত হবে, এই যে 25% প্রফিট করতে হবে না, অ্যাট 25% প্রফিট, কি লেখা যায়, অ্যাট 25% প্রফিট দ্য সেল প্রাইস উড বি কত হবে, 125% অফ 48 সমান কত হবে, 125/100 গুণন 48 সমান টাকা। এটা হিসাব করলে কত হয়, 5×25 = 125, 4×25 = 100, 4 দ্বারা 48কে ভাগ করলে হবে 12, 5×12 = 60 টাকা। তার মানে 48 টাকা দিয়ে যে কলমটা কিনছেন, সেই কলমটা যদি 60 টাকায় বিক্রি করেন, আপনার 25% লাভ হবে। তার মানে আপনি কাস্টমারের কাছে 60 টাকায় বিক্রি করবেন, কিন্তু কাস্টমারকে আবার একটা কথা বলবেন, কি কথা, যে 25% ছাড় দিচ্ছি। তার মানে মূল্যটা এমন একটা মূল্য, আমি এমন একটা ট্যাগ প্রাইস দিয়ে বলবো যে দেখেন এই যে 25% ছাড় দিচ্ছি, 25% ছাড় দিয়ে দাম হচ্ছে 60 টাকা, 25% ছাড় দিয়ে দাম হচ্ছে 60 টাকা। তাহলে আমি ধরে নেই লেট দ্য ট্যাগ প্রাইস 100%, ট্যাগ প্রাইস 100%, আমি ধরে নিলাম যে ওই কলমের ট্যাগ প্রাইস 100%, এই 100% ট্যাগ প্রাইসের উপর আমি বললাম আপনাকে 25% আমি ছাড় দিচ্ছি। তার মানে আমি বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এই 100% মাইনাস 25%, এই যে ছাড় দিলে কত হবে, এই 75% সমান 75% অফ ট্যাগ প্রাইস, এটা দিই, ট্যাগ প্রাইস সমান 60।
তাহলে 100% অফ ট্যাগ প্রাইস 60/75, তাহলে কত হবে, সরি 1%, এটা হবে 100%। হ্যাঁ, তাহলে এর সাথে আমরা 100 গুণ করে দেবো। কত টাকা হয় এটা হিসাব করলে, 3 × 20 = 60, 3 × 25 = 75, 4 × 25 = 100, 80 টাকা। 80 টাকা এটাই করে বাটা বা অ্যাপেক্স বিশেষ মূল্য ছাড়, তাই না? দেখেন এই যে বিশেষ মূল্য যে ছাড় দেয়, এবার বুঝতে পারছেন যে কীভাবে ছাড় দিয়ে আবার তারা লাভ করে। 75 কীভাবে আসছে, এই যে 25% ডিসকাউন্ট দিচ্ছে। আপনি দোকানে গিয়ে বলতেছেন মানে আপনি দোকানে গিয়ে চাচ্ছেন, আপনাকে বলতেছে আপনার জন্য 25% ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে? আপনার জন্য 25% ডিসকাউন্ট দিচ্ছে। দেখেন ট্যাগ প্রাইস যদি 100% হয়, তাহলে 25% ডিসকাউন্টে সেল প্রাইসটা কত হবে? 25% ডিসকাউন্টে সেল প্রাইসটা 75% হবে না? কিন্তু এখানে সেল প্রাইসটা আমরা 60 টাকা বের করছি। এস এম জামি, হ্যাঁ হবে। জহুরুল ইসলাম, হ্যাঁ ওইভাবেও হবে, এটা তো হচ্ছে ছোটোবেলার নিয়ম। দেখেন আমি পরের অংশটা আরেকবার আমি আপনাদের বুঝাই দিচ্ছি। এই 60 টাকা পর্যন্ত বুঝতে পারছি তো সবাই, 60 টাকা পর্যন্ত তো সবাই বুঝতে পারছি। আচ্ছা 60 টাকা কি এটা বিক্রয় মূল্য না? এই দামে বিক্রি করতে হবে, আমাকে 25% লাভ করতে হলে 60 টাকায় বিক্রি করতে হবে, এটা ফিক্সড। তাহলে আমার সেল প্রাইসটা হলো 60 টাকা। এখন আমার ট্যাগ প্রাইস মানে কলমের গায়ে যে মূল্য লেখা থাকবে, সেই মূল্য থেকে 25% কমে বিক্রি করবে, যে 25% কমে, 25% লেস দেন দ্য ট্যাগ প্রাইস। আমি ট্যাগ প্রাইস যদি 100% ধরি, তাহলে 25% কমে যদি আমি বিক্রি করতে চাই, তাহলে সেল প্রাইসটা কত হবে? 75% হবে না? কিন্তু আমি একটু আগে বের করলাম সেল প্রাইসটা হচ্ছে 60 টাকা, সেল প্রাইসটা কত টাকা? 60 টাকা। তার মানে এই যে 75% যা 60, তাই এই জন্য লিখছি 75% অফ দ্য ট্যাগ প্রাইস 60 টাকা। বুঝতে পারছি সবাই কি বুঝতে পারছি? এখন কেউ যদি এটা এইভাবে করতে চান, যে এটা এই পার্সেন্ট না ধরে এক্স ধরতে চান, অ্যাকচুয়ালি কি 25 ছাড় দিছে, ওই যে দাম বাড়িয়ে ছাড় দিছে, দাম আগে বাড়াইছে তারপর ছাড় দিছে। দেখেন এই যে 80 টাকা দাম, দেখেন 60 টাকা বিক্রি করলে তার 25% লাভ হইতো। সে বলতে পারো, সে তো এটা 60 টাকা লিখতে পারতো, মানে কলমের গায়ে 60 টাকা লিখতে পারতো, যে এটা বিক্রয় মূল্য কোনো ছাড় নাই, তবু তার 25% লাভ হইতো। এখন আপনাদেরকে লোভ দেখাচ্ছে যে ছাড় দিচ্ছি 25% ছাড় দিচ্ছি, এখন 25% ছাড় দিয়েও যাতে 60 টাকা বিক্রি করতে পারে, এই জন্য সে মূল্যটা কি করছে, এই যে 80 টাকা লিখছে, 80 টাকা, এই যে 80 টাকা লিখছে। এখন বলতেছে 25% ছাড় দিছে, মানে দেখেন 80 এর 25% হচ্ছে 20 টাকা। হ্যাঁ, 80 এর 25% 20 টাকা, তার মানে 80 টাকা থেকে 20 টাকা আপনাকে ছাড় দিয়ে ওই 60 টাকাতেই বিক্রি করতেছে। মানুষকে এইভাবেই ঠকায়, রাইট? হ্যাঁ, কাস্টমার ধরার ফোন দিয়ে, রাইট। ভবিষ্যতে যদি বিজনেস করেন তাহলে এইসব অঙ্ক কাজে লাগবে, হিসাব কিতাব করতে অন্তত কাজে লাগবে, যে আমি এত টাকা লাভ করতে চাই, এত % ছাড় দিতে চাই, তাহলে আমি কত টাকা এর গায়ে আমি ট্যাগ প্রাইস দিব, এটা আপনাদের কাজে লাগতে পারে যদি বিজনেস করেন। যাই হোক, আমরা এবার 22 নং প্রশ্নটা আমরা সলভ করি। (75x = 48) না, 75x = হবে 60। এস এম জামি, 75x = 60 হবে, 60। আপনি এই জায়গায় ভুল করছেন, 75x = 48 না তো। 75xটা হচ্ছে কি, ধরেন আপনি ট্যাগ প্রাইস ধরলেন 100x, এটা ট্যাগ প্রাইস, হ্যাঁ 100x, তাহলে সেল প্রাইসটা কত হবে? 25% ছাড়ে সেল প্রাইসটা হবে 75x। কিন্তু আপনি সেল প্রাইসটা 60 টাকা বের করছেন, 25% লাভ করতে হলে 48 টাকার পণ্যটা 60 টাকা বিক্রি করতে হবে, তার মানে যে 75x = 60। এখন আপনি বের করেন, এখন বাকিটুকু বের করেন, 100x এর মান বের করেন, দেখবেন 80 টাকা বের হবে। আচ্ছা, এই প্রশ্নটা দেখি কি বলছে। একদম সেম অঙ্ক, আগের অঙ্ক আর এই অঙ্কটা সেম। কি বলছে? আর রেস্টুরেন্ট মেক্স 20% প্রফিট। একটা রেস্টুরেন্ট 20% প্রফিট করছে কিভাবে? আফটার সেলিংয়ে সেট মেনু, একটা সেট মেনু বিক্রি করার পর 20% প্রফিট করছে, অফ এ ডিসকাউন্ট অফ 20%। সে আবার 20% ডিসকাউন্ট দিয়ে আবার 20% লাভ করছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ বিকাম অফ মার্ক প্রাইস?
দেখেন কি বলছে। ধরেন আপনি দোকানে খাইতে গেছেন, দোকানে খাইতে গিয়ে ওইটার বলল যে আপনার জন্য 20% ডিসকাউন্ট আছে। আলটিমেটলি সে 20% ডিসকাউন্ট দিছে, ঠিক আছে, সে কিন্তু আবার 20% লাভও করছে। 20% ডিসকাউন্ট দিছে এটাও ঠিক, সে আবার 20% লাভও করছে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ বিকাম অফ মার্ক প্রাইস। মানে এখানে বলছে যে আপনার মার্ক প্রাইসটা মানে তালিকা মূল্যটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। এখানে কিন্তু তালিকা মূল্যটা কত পার্সেন্ট বৃদ্ধি করছে সেটা বের করতে বলছে। প্রশ্নটা কি আমরা বুঝতে পারছি? এখন চলেন আমরা সলভ করি। তাহলে আমরা সলভ করি। আগের অঙ্কটাতে কস্ট প্রাইসটা দেওয়া ছিল 48 টাকা দেওয়া ছিল, এটাতে কস্ট প্রাইস দেওয়া নাই, শুধু এই ছাড় দুইটা দেওয়া আছে যে 25% ছাড়, এখানে তারপর 25% প্রফিট করবে, এই দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে। মনীষা দাস, মানে আপনি কি এই প্রশ্নের কথা বলতেছেন নাকি আগের প্রশ্নটার কথা বলছেন? আপনি আগে বলেন আগের প্রশ্নটা বুঝতে পারছেন কিনা, এই কোশ্চেনটা। আচ্ছা, এই কোশ্চেনটা বুঝতে পারেন নাই, এইটুকু এখানে কি বলছে আমি আর একবার বোঝার ট্রাই করি। চলেন, একটা রেস্টুরেন্ট 20% প্রফিট করছে কোনো একটা খাবারের মেনু দিয়ে, ঠিক আছে, কোনো একটা খাবার খাইয়ে আপনার কাছ থেকে 20% প্রফিট করছে। প্রফিট করার আগে আপনাকে বলে দিছে, মানে 20% ডিসকাউন্ট দিছে। মানে কি 20% ডিসকাউন্ট দিয়েও আপনার কাছ থেকে আরও 20% লাভ করছে। এখন এই যে আপনার যে ট্যাগ প্রাইস ছিল, তাই না, খাবার মেনুর তো একটা মূল্য ছিল, তাহলে মূল্যটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, এই মার্ক প্রাইসটা, এই ট্যাগ প্রাইসটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে বলছে। অঙ্কটা আমরা শুরু করি। দেখেন প্রশ্নটা কি বুঝতে পারছেন কি না এটাকে বলেন। যে 20% লাভ করছে, তার আগে 20% ডিসকাউন্টও দিছে, এটা তো বুঝতে পারছেন। এখন আমরা ট্যাগ প্রাইসটা বের করব। ট্যাগ প্রাইস, যে খাবারের মেনুর মূল্যটা কত লেখা ছিল সেটা বের করব। খাবারের মেনুর মূল্যটা কত ছিল সেটা বের করব। এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে দোকানদার 20% প্রফিট করছে আর তার আগে 20% কি ডিসকাউন্ট দিছে। এইটুকু বুঝতে পারছেন কিনা, তারপরের অঙ্কটুকু বোঝানোর দায়িত্ব আমার। এইটুকু বুঝতে পারছেন কিনা সেটা বলেন। সজীব পল, এইটুকু বুঝতে পারছেন কিনা? মারিয়া আফরিন, আচ্ছা, এই যে খাবারটা যে আছে, যেই খাবারটা আপনি দোকানে খাইতে গেছেন, ধরেন আপনি পিৎজা খাবেন, ধরেন পিৎজাই খাবেন, হ্যাঁ, আপনি পিৎজাই খাবেন। এই পিৎজাটার পিছনে খরচ হয়েছে না, একটা খরচ হয়েছে কিনা বলেন। পিৎজাটা তৈরি করতে এখানে কর্মচারী, দোকান ভাড়া সব কিছু মিলে তো একটা খরচ আছে। তো সেই খরচটা যদি 100 টাকা হয়, এই পিৎজার খরচ হলো 100 টাকা। কত টাকা? এটা পিৎজার খরচ 100 টাকা। এখন আপনি দোকানে খাইতে গেছেন, কিন্তু এটা দোকানদারের খরচ হচ্ছে 100 টাকা পিৎজাটা তৈরি করতে। এখন দোকানদার তো লাভ করবে, তাই না? সেই লাভটা হচ্ছে 20%। তাহলে আপনি পিৎজাটা খাওয়ার পর দোকানদারকে কত টাকা দিবেন? যদি দোকানদার 20% লাভ করতে চায়, দোকানদারকে কত টাকা দিবেন? 120 টাকা দিবেন। এই পর্যন্ত বুঝতে পারছি, তাই না? এখন পিৎজার গায়ে কত টাকা লেখা ছিল এই পর্যন্ত ঠিক আছে। পিৎজার গায়ে যদি 100 টাকা লেখা থাকতো, 20% প্রফিটে আপনি 120 টাকা দিয়ে আসতেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু দোকানদার আপনাকে 20% ডিসকাউন্ট দিছে, তার মানে পিৎজার গায়ে নিশ্চয়ই 100 টাকা এই লেখাটা ছিল না, অন্য কোনো একটা মূল্য ছিল, যেখান থেকে 20% ডিসকাউন্ট দিয়ে এই 120 টাকা হয়েছে। এইটুকু বুঝতে পারছেন কি না, যে পিৎজার খরচ 100 টাকা হইল, গায়ে 100 টাকা লেখা ছিল না, এর থেকে বেশি কিছু একটা ছিল, যেটা থেকে ডিসকাউন্ট দিয়ে আপনার কাছে 120 টাকা বিক্রি করছে। সজীব, আপনি কি বুঝতে পারছেন এইটুকু, যে পিৎজার গায়ে কিন্তু এই 100 টাকা লেখা ছিল না। এবার পিৎজার গায়ে কত টাকা লেখা ছিল, আমি সেটা জানি না। পিৎজার গায়ে ধরে নিলাম 100x টাকা লেখা ছিল, এটা গায়ে লেখা ছিল, গায়ে, পিৎজার গায়ে, এটা ট্যাগ প্রাইস লেখা ছিল, এটা ট্যাগ প্রাইস। এখান থেকে আপনাকে কি করছে? 20% ডিসকাউন্ট দিছে। এই যে ট্যাগ প্রাইস, গায়ে যে মূল্য ছিল, বলছে দেখেন এই যে গায়ে এত টাকা মূল্য দেওয়া আছে, আজকে ধরেন পহেলা বৈশাখ উপলক্ষে আপনাকে 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, আমাদের এখানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এইটা বলা আছে। তাহলে এই 100x এটা মূল্য দেওয়া ছিল, আপনাকে 20% ডিসকাউন্ট যদি দেয়, তাহলে এখন কত টাকায় বিক্রি করবে? ধরেন ট্যাগ প্রাইস 100x আছে, 20% ডিসকাউন্টে কত টাকায় বিক্রি করবে বলেন? 20% ডিসকাউন্টে
এই মামুন আমি যেটা বলতেছি সেটা বলেন। 120-এর 20% বাড়িয়ে বললে তো হবে না। হ্যাঁ, এই 120 টাকা এই দামে আপনাকে বিক্রি করবে। কেন বিক্রি করবে? কারণ তার লক্ষ্য হচ্ছে 20% প্রফিট করবে। এটা প্রফিট করবে এই জন্য 120 টাকা এটা বিক্রি করবে। এটা ফিক্সড, সেল প্রাইসটা ফিক্সড, যদি 100 টাকা কস্ট প্রাইস হয়। কিন্তু গায়ে কিছু একটা লেখা ছিল, অন্য কোনো একটা মূল্য লেখা ছিল, সেই মূল্যটা ধরে নিলাম 100x। তাহলে সেইখান থেকে আপনাকে এই যে 20% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে কি আপনার কাছে 80x টাকায় বিক্রি করতেছে কিনা, 80x টাকা বিক্রি করবে কিনা বলেন। সজীব আপনি বলেন 80x টাকা বিক্রি করবে কিনা আপনার কাছে? অবশ্যই এই দামে বিক্রি করবে। মারিয়া আফরিন এই দামে বিক্রি করবে কিনা বলেন। 100x যদি গায়ে মূল্য দেওয়া থাকে, সেখান থেকে 20% ডিসকাউন্ট দিছে, 20% ডিসকাউন্ট দিছে, তার মানে 80x টাকা বিক্রি করবে। আসলে 80x মানে কি? আপনার কাছে তো বিক্রি করবে এই যে 120 টাকায়, আপনার কাছে বিক্রি করবে 120 টাকায়। এই 80x আবার কি আপনার কাছে ওই দামে বিক্রি করবে, মানে এই 80x যা 120 টাকাও তাই। এইটুকু বুঝতে পারছেন কি না? 80x যা 120 টাকাও তাই। তাহলে আমি এখানে কি লিখতে পারি না যে 80x সমান 120 টাকা? তাহলে আমি ট্যাগ প্রাইসটা বের করবো, এই যে ট্যাগ প্রাইসটা মানে 100x এর দাম বের করব। তাহলে 100x সমান কত হবে? 120 ভাগ 80 গুণ 100 সমান 150 টাকা। সজীব, তারপর হচ্ছেন মারিয়া আফরিন, আপনারা কি বুঝতে পারছেন? এইটুকু বুঝতে পারছেন কি না? এটা হলো ট্যাগ প্রাইস, এটা হলো ট্যাগ প্রাইস। তার মানে আসলে দেখেন, পিৎজার খরচ হয়েছে 100 টাকা, পিৎজাটা বানাইতে দোকানদারের খরচ হয়েছে 100 টাকা, সে গায়ে লিখে রাখছে 150 টাকা, গায়ে লিখে রাখছে 150 টাকা। সেখান থেকে আপনাকে ডিসকাউন্ট দিছে 20%, এইখান থেকে ডিসকাউন্ট দিছে 20%, ডিসকাউন্ট 20% দিয়ে 120 টাকায় বিক্রি করছে, তার মানে ওই 20% লাভই হয়েছে। এবার ক্লিয়ার তো সবার? এবার আসেন প্রশ্ন কি বলছে। প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ বিকাম অফ মার্ক প্রাইস। মানে কি, আপনার খরচ হয়েছে 100 টাকা, আপনি গায়ে লিখে রাখছেন 150 টাকা, তাহলে মার্ক প্রাইস আপনি কত টাকা বেশি লিখছেন? মার্ক প্রাইসটা কত টাকা বেশি লিখছেন? খরচ হয়েছে 100 টাকা, আপনি লিখে রাখছেন 150 টাকা, 50 টাকা বেশি লিখছেন না? 50 টাকা বেশি লিখছেন। এটাই বলছে শতকরা কত বেশি লিখছেন, শতকরা কত বেশি লিখছেন। 100 টাকায় 50 টাকা বেশি লিখছেন, তার মানে কত? 50% বেশি লিখছেন। এটা হলো অ্যান্সার, এটা হলো অ্যান্সার। এবার চলেন তাহলে এটা আমরা একটু রিটেন মেথডে করি। তাহলে আমরা এটা কি করব, আমরা ধরে নেব, যদি এটাকে করে দিছিলাম যে ধরে নেব কি, লেট দ্য সিপি কত হবে, সিপিবি টাকা 100, তাহলে আমরা বলতে পারি অ্যাট 20% প্রফিট, তাই না? 20% প্রফিট, হ্যাঁ 20% প্রফিট, দ্য সেল প্রাইস হবে কত? 120 টাকা, 120 টাকা। আমাদের এখানে মার্ক প্রাইসটা জানি না, মার্ক প্রাইসটা বের করতে হবে, এই যে ট্যাগ প্রাইসটা বা মার্ক প্রাইসটা। তাহলে আমরা এটা ধরে নেই যে লেট মার্ক প্রাইস বি টাকা 100x, 100x। তাহলে আমি লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কী হবে, 80x সমান 120, তাহলে 100x সমান কত হবে? 120 ভাগ 80, আমি একটা লাইন কম লিখলাম, ইন্টু 100 সমান 150 টাকা। তাহলে মার্ক প্রাইস ইনক্রিজড হলো কত? সো মার্ক প্রাইস ইনক্রিজড কত? আমার খরচ হচ্ছে 100 টাকা, আমি মার্ক প্রাইস দিছি 150 টাকা, তার মানে 50 টাকা ইনক্রিজ হয়েছে। এখন পার্সেন্টেজটা কত? এটাই পার্সেন্টেজ, কারণ আমি 100 এর মধ্যে তুলনা করছি না, কস্ট প্রাইসটা তো 100 ধরে নিছি। মার্ক প্রাইস এক্স ধরে করলে হবে কি 100% হবে? কেন হবে না? অবশ্যই হবে। তখন আপনার হিসাবটা একটু জটিল হয়ে যাবে। আপনি যদি এটা এক্স ধরেন, এটা যদি এক্স ধরেন, মার্ক প্রাইস যদি এক্স ধরেন, তখন এখানে আপনার এই যে 80x লিখতে পারবেন না, তখন সরাসরি 80x লিখতে পারবেন না, তখন এটা আসবে 0.8x।
এরকম কিছু একটা আসবে, এরকম কিছু একটা আসবে। জহুরুল ইসলাম বুঝতে পারছেন? শুধু এক্স ধরলে অঙ্কের হিসাবটা জটিল হয়ে যাবে। আপনারা এইভাবে ট্রাই করেন, সবসময় 100x ধরার ট্রাই করুন, মানে এমন একটা ধরবেন যাতে করে আপনার কি হয়, হিসাবটা সহজ হয়। আচ্ছা, আমরা এই ম্যাথটা ট্রাই করি। সুবর্ণলতা, আপনি সবসময় 100x ধরেন। যদি আপনি বুঝতে না পারেন যে কখন 100x ধরবো, কখন শুধু এক্স ধরবো, দেখেন এক্স যদি ধরা যায়, এক্সকে ধরতে পারেন, তাহলে 100xকেই ধরেন। একটা এক্সকে ধরার থেকে 100টা এক্সকেই ধরেন। মানে একটা এক্স ধরে বদনাম করার কী দরকার আছে, 100টা এক্সকেই ধরে ফেলেন। দেখেন এই ম্যাথে কি বলছে, বাই হোয়াট পার্সেন্ট অ্যাভব দ্য কস্ট প্রাইস, হ্যাঁ বেশি করে ধরবেন, বাই হোয়াট পার্সেন্ট অ্যাভব দ্য কস্ট প্রাইস, কত শতাংশ, এই যে কস্ট প্রাইস ক্রয় মূল্যের উপর কত শতাংশ বেশি হবে, বেশি ক্রয় মূল্যের উপর কত শতাংশ বেশি মূল্যে আ ফ্যান শুড বি সেলড, একটা ফ্যান বিক্রি করতে হবে, ইফ আ শপকিপার, যদি একজন দোকানদার ওয়ান্টস চায় টু মেক এ প্রফিট, লাভ করতে, অফ টাকা 500। এখানে কিন্তু পার্সেন্টেজের কথা বলে নাই, মানে বলছে কস্ট প্রাইসের থেকে কত টাকা, কত বেশি মূল্যে, সরি কস্ট প্রাইসের তুলনায় কত বেশি মূল্যে বিক্রি করলে 500 টাকা কী হবে, লাভ হবে। এই পর্যন্ত কি বুঝতে পারছেন কি না? এই পর্যন্ত বুঝতে পারছেন কি না? একজন দোকানদার 500 টাকা লাভ করতে যাচ্ছে, প্রশ্ন বলছে তাহলে ক্রয় মূল্যের তুলনায় কত শতাংশ বা কত পার্সেন্ট বেশি দামে বিক্রি করতে হবে, এটাই বলছে প্রশ্ন। তাহলে আমার এখানে প্রফিট দেওয়া আছে, যে প্রফিট 500 টাকা দেওয়া আছে, এটা আমাকে প্রফিট করতে হবে। তাহলে আমাকে প্রফিট পার্সেন্টেজ, আমরা দাম কতটুকু বাড়াইছে এটা বের করার জন্য আমার কস্ট প্রাইস দরকার কি না? আমি এখানে প্রফিট পাইছি, তাই না? এখানে প্রফিট পাইছি, এটাকে লিখে ফেলি। প্রফিট হলো 500 টাকা। এখন বলছে কত শতাংশ, মানে কত পার্সেন্ট দাম বাড়াইছে। দেখি তারপরে কি বলছে, অ্যান্ড দ্য মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ 6000। ওই পণ্যটার, এটা আর্টিকেল হবে না, অফ দ্য ফ্যান হবে, হ্যাঁ অফ দ্য ফ্যান। ওই ফ্যানের মার্ক প্রাইসটা, নির্ধারিত মূল্য বা লিখিত মূল্যটা হলো 6000 টাকা। মানে ফ্যানের গায়ে লেখা আছে 6000 টাকা। দেখেন ফ্যানের গায়ে লেখা আছে 6000 টাকা, দোকানদার চাচ্ছে 500 টাকা লাভ করবে। তবে এই 6000 টাকা কিন্তু ফ্যানের প্রকৃত কস্ট প্রাইস না। বলছে এই 6000 টাকা হচ্ছে হুইচ ইজ 50% অ্যাভব দ্য কস্ট প্রাইস। মানে এই যে 6000 টাকাটা কস্ট প্রাইসের তুলনায় 50% বেশি লেখা আছে, 50% বেশি লেখা আছে। প্রশ্নটা কি সবাই বুঝতে পারছি? প্রশ্নটা হচ্ছে একজন দোকানদার একটা ফ্যান বিক্রি করবে, তার লক্ষ্য হইল 500 টাকা লাভ করবে। 500 টাকা কী করবে? লাভ করবে। ফ্যানের গায়ে লেখা আছে 6000 টাকা, সেটা আবার ফ্যানের যে কস্ট প্রাইস, ফ্যান যে দামে কিনছে তার তুলনায় 50% বেশি দাম দিয়ে 6000 টাকা লিখে রাখছে। ফ্যানের প্রকৃত কস্ট প্রাইসের তুলনায় 50% বেশি দিয়ে 6000 টাকায় লিখে রাখছে, মানে মার্ক প্রাইসটা 6000 টাকা। তাহলে আমার এই প্রকৃত কস্ট প্রাইসটা আগে বের করতে হবে, তারপরে আমি বের করতে পারবো যে আসলে কত টাকা বেশি দামে বিক্রি করতে হবে, তারপরে আমি এটা লিখতে পারবো। তাহলে এই ফ্যানের কস্ট প্রাইস কত দেওয়া আছে? এটা দেওয়া নাই। তাহলে আমি এটা ধরে নেই যে লেট দ্য কস্ট প্রাইস অফ দ্য ফ্যান, এক্স না ধরে 100x ধরবো, টাকা 100x, 100x ধরে নিলাম। দেখেন কস্ট প্রাইস যদি 100x হয়, কস্ট প্রাইস যদি 100x হয়, সে যে মার্ক প্রাইসটা যে 6000, সেখানে কিন্তু কি 50% বেশি দামে বিক্রি করা আছে, লেখা আছে 50% বেশি লেখা আছে। তাহলে আমি কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 150x সমান 6000। তাহলে শুধু এক্স সমান কত হবে? 6000 ভাগ 150, আমাকে বের করতে হবে 100x, কস্ট প্রাইসটা লাগবে। 100x সমান এই 6000 ভাগ 150 গুণ 100। এই 150 দ্বারা 6000কে ভাগ করলে কত হবে?
4 15 60 40 4000 টাকা। তার মানে এই ফ্যানটার কস্ট প্রাইস হলো 4000 টাকা। কস্ট প্রাইস 4000 টাকা। মনীষা দাস, হ্যাঁ 150% সমান 6000, 100% সমান 4000, রাইট। তাহলে আমি কস্ট প্রাইস পেয়ে গেলাম, কস্ট প্রাইস পাইছি। প্রফিট হচ্ছে 500 টাকা, সে প্রফিট করবে 500 টাকা। তাহলে বিক্রি করতে হবে কত টাকায়? 4500 টাকায় বিক্রি করতে হবে না? 4500 টাকায় বিক্রি করতে হবে না? ফ্যানের গায়ে 6000 টাকা লেখা থাকলেও দোকানদার যদি 4500 টাকায় বিক্রি করে তার 500 টাকা লাভ হবে। এখন প্রশ্ন আমার কাছে চাইছে, এটা কি প্রশ্ন আমার কাছে চাইছে যে বাই হোয়াট পার্সেন্ট অ্যাবভ দ্য কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইসের তুলনায় কত পার্সেন্ট বেশি দামে বিক্রি করতে হবে। কস্ট প্রাইসের তুলনায় যে 4000 তুলনায় কত শতাংশ বেশি দামে? 500 টাকা বেশি দামে বিক্রি করতে হবে না? এই 500 টাকা বেশি দামে বিক্রি করতে হবে না? তার মানে আমাকে প্রফিট পার্সেন্টটাই বের করতে বলছে। আসলে প্রশ্নে আসলে প্রফিট পার্সেন্টটাই বের করতে বলছে। তাহলে আমি যদি এখানে প্রফিট পার্সেন্টটা বের করি হয়ে যাবে। এই 4000 টাকায় প্রফিট করে 500 টাকা, তাহলে 100 টাকায় প্রফিট করবে কত, এটা বের করতে বলছে। এটা হিসাব করলে হয়ে যাবে। এইখানকার 2 শূন্য, এখানকার 2 শূন্য যদি কাটি, 5 × 40, 8 দ্বারা 100কে ভাগ করলে হবে 12.5। মানে 12.5% বেশি দামে বিক্রি করতে হবে। হ্যাঁ সুখদেব শিখার, রাইট। এই তো আপনারা সবাই বুঝে গেছেন, বাহ, থ্যাংক ইউ। তাহলে আমরা পরের প্রশ্নটা করি। হ্যাঁ, পরের প্রশ্নটা সলভ করি। দেখেন আজকের প্রশ্নগুলো একটু জটিল, কিন্তু গত ক্লাসের থেকে একটু জটিল, খুব বেশি জটিল না কিন্তু। মনে হয় আবার জটিল বললে আবার আপনারা ভয় পাবেন। আসলে এখানে জটিলতার কিছু নাই, শুধু অঙ্কটা আপনাদেরকে বুঝতে হবে। দেখেন এই প্রশ্নটা কি বলছে। এই প্রশ্নটা সম্ভবত জনতা ব্যাংকে বা টেক্সটাইলের কোনো একটা পরীক্ষা আসছে। এটা বলছে দ্য ইনকাম ট্যাক্স ইজ রেইজড ফ্রম 4 টাকা টু 5 টাকা। মানে আয়কর 4 টাকার পরিবর্তে বাড়িয়ে এখন 5 টাকা করছে। 4 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করছে। বাট দ্য রেভিনিউ ইজ ইনক্রিজড বাই 10% অনলি। কিন্তু আয় বাড়ছে মাত্র 10%। আগে আমরা একটু দেখি তো এখানে প্রশ্নটা বোঝার চেষ্টা করি। 4 টাকা থেকে যদি 5 টাকা হয় তাহলে ট্যাক্স কত পার্সেন্ট বাড়াইছে বলেন তো দেখি। 4 টাকা থেকে যদি 5 টাকা করা হয় ট্যাক্স কত পার্সেন্ট বাড়াইছে? 25% না? এই যে 1 টাকা বাড়ছে, 4 টাকা থেকে 5 টাকা মানে 1 টাকা বাড়ছে। তার মানে 4 টাকায় বাড়ছে 1 টাকা, 100 টাকায় বাড়ছে গুণ 100, তাই না? তাহলে কত হয়? 25। তার মানে ট্যাক্স বাড়াইছে 25%। ট্যাক্স যদি 25% বাড়ায় তাহলে রেভিনিউ 25% বেশি আসবে কি না? রেভিনিউ 25% বেশি আসার কথা, কিন্তু রেভিনিউ মাত্র 10% আসছে। রেভিনিউ আসছে মাত্র 10%। তাহলে প্রশ্ন কি বলছে? ফাইন্ড দ্য ডিক্রিজ পার্সেন্ট ইন দ্য অ্যামাউন্ট ট্যাক্সড। তার মানে আমাকে বের করতে বলছে তাহলে এই যে ট্যাক্সে 5 টাকা দেওয়ার কথা ছিল, 4 টাকার পরিবর্তে 5 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু নিশ্চয়ই 5 টাকা দেয় নাই, যার কারণে তো 25% আয় না হয়ে 10% হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে কত পার্সেন্ট কম দিছে, কত পার্সেন্ট ট্যাক্স কম দিছে সেটা বের করতে হবে। রাইট, এই যে চুরি করছে মনে হয়, মেবি চুরি করছে, ট্যাক্স ফাঁকি দিছে আর কি, যেটাকে বলে ট্যাক্স ফাঁকি দিছে। এই ধরেন জুয়েল হোসেন, উনি বাৎসরিক 4 টাকা করে ট্যাক্স দেন, সরকারকে 4 টাকার ট্যাক্স দেন। ধরেন এই হইল জুয়েল, হ্যাঁ এই হইল জুয়েল, সে 4 টাকা ট্যাক্স দেয়। এখন সরকার ট্যাক্স বাড়াইছে, আমাদের ইউনিট সরকার কিন্তু ট্যাক্স বাড়াইছে, তাই না? তাহলে ট্যাক্স বাড়িয়ে এখন করছে কয় টাকা? 5 টাকা। এখন করছে 5 টাকা। তাহলে সরকার 5 টাকা নিশ্চয়ই ট্যাক্স পাইতো। আগে যেখানে 4 টাকা পাইতো এখন সরকার পাবে 5 টাকা। সরকার পাবে 5 টাকা, কিন্তু সরকার 5 টাকা ট্যাক্স পায় নাই। এই জুয়েল ইনি কি করছে? ইনি একটু ফাঁকি দিছে। ইনি ট্যাক্স আসলে 5 টাকা না দিয়ে ট্যাক্স দিছে কত টাকা জানেন? ট্যাক্স দিছে এই 10% বাড়াইছে না? 4 টাকার যদি 10% বাড়ায়, 4-এর 110% কত হয়? হিসাব করেন তো কত হয়? এই 00 কাটা 4 × 44, 4.4 টাকা। দেখেন ট্যাক্স দেওয়ার কথা ছিল 5 টাকা, কিন্তু এই জুয়েল ট্যাক্স দিছে 4.4 টাকা। তার মানে 0.6 টাকা ট্যাক্স কম দিছে। 0.6 টাকা ট্যাক্স কি দিছে?
কম দিছে, ফাঁকি দিছে। এইটাই প্রশ্নে চাইছে যে কত পার্সেন্ট ডিক্রিজ করছে, কত পার্সেন্ট কম দিছে, এটাই বের করতে বলছে। তাহলে দেওয়ার কথা ছিল 5 টাকা, সেখান থেকে কম দিছে কত, 0.6। তাহলে শতকরা কত, গুণ 100। হিসাব করলেই আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। 5-20-100, তাহলে কত হয়, 12%, না? 12% কম দিছে। আগে বলেন এইটুকু বুঝতে পারছেন কি না? এটা কিন্তু ওই যে চিনির দাম বেড়ে গেলে খরচ বাড়ানোর যে ব্যাপারটা, ওই অঙ্ক আর এই অঙ্ক প্রায় কিন্তু কাছাকাছি। এই যে ট্যাক্সের পরিমাণ বেড়ে গেলেও সে ট্যাক্স যতটুকু বাড়ছে ততটুকু দেয় নাই, 10% বাড়াইছে। এটা হচ্ছে জুয়েল, না? আর এই হলো আমাদের ইউসুফ সরকার। হ্যাঁ, এই হলো ইউসুফ সরকার। ট্যাক্স দেয় 4 টাকা, ইউসুফ সরকার পাবে 4 টাকা। 4 টাকা ট্যাক্স দেয়, ইউসুফ সরকার পায় 4 টাকা। 4 টাকা ট্যাক্স দেয়, ইউসুফ সরকার পায় 4 টাকা। ইউসুফ সরকার এবার বলছে তোমার ট্যাক্স এখন থেকে দিতে হবে 5 টাকা, তোমাকে ট্যাক্স দিতে হবে এখন 5 টাকা। কিন্তু এই জুয়েল কি করছে? ইউসুফ সরকার, না? ইউনুস সরকার, যাই হোক, জুয়েল কি করছে? সে 5 টাকা ট্যাক্স দেয় নাই। জুয়েল ট্যাক্স দিছে 4.4 টাকা। কেন? এই যে 10% বাড়াইছে মাত্র। 25% বাড়ানোর কথা থাকলেও, মানে 4 থেকে 5 করার কথা থাকলেও সে 4 থেকে 5 করে নাই, এই 4.4 টাকা দিছে। সে কম দিছে না? এখানে 5 টাকা দেওয়ার কথা থাকলেও কম দিছে না? 0.6 এত টাকা কম দিছে। এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন? হ্যাঁ, 5 দিয়ে কেন ভাগ করা হইল এইটা আমি বোঝাবো। এইটুকু বুঝতে পারছেন কি না? যখন 4 টাকা ট্যাক্স দিত তখন সরকার পাইতো 4 টাকা ট্যাক্স। এখন 5 টাকা ট্যাক্স করছে, কিন্তু সরকার 5 টাকা পাচ্ছে না। কেন? এই জুয়েল চালাকি করে ফাঁকি দিছে, 10% বাড়াইছে মাত্র, সে 4.4 টাকা দিচ্ছে। এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন কি না আগে বলেন? আমি ডিটেলস লিখে দিব ভাই। আচ্ছা, এইটুকু যদি বুঝতে পারেন তাহলে বাকিটুকু খুব সহজ আছে। সমস্যাটা হবে কোন জায়গায়? সমস্যাটা হবে যে এই 4 টাকা থেকে কম দিছে কি 6 টাকা, এটা কি না? 4 টাকা থেকেই কম দিছে। এই যে 0.6 টাকা, এটা কি 4 টাকা থেকে কম দিছে নাকি 5 টাকা থেকে কম দিছে? এটা আগে বলেন। এই যে 0.6 টাকা যে কম দিছে, এটা 4 টাকা থেকে কম দিছে নাকি 5 টাকা থেকে? 5 টাকা থেকে কম দিছে না? তাহলে 5 টাকা থেকে যদি কম দিয়ে থাকে তাহলে আমি 5 টাকা থেকে হিসাব করব যে 5 টাকায় কম দেয় 0.6 টাকা, 100 টাকায় কম দেয় গুণ 100। এটা হিসাব করেন, 5-20-100, তাহলে এটা হিসাব করলে 12%। এই হলো অ্যান্সার। তাহলে 12% কী করছে? সে ট্যাক্স কমাইছে। বলেন আগে এইটুকু পুরোটা বুঝছেন কি না, বুঝতে পারছেন কি না আপনারা সবাই? শোনেন, এই ম্যাথটাই আপনারা একটু গুগল করে দেখবেন, এটা এক্সাম ভেদাতেও আছে, গুগল করে দেখবেন এই ম্যাথটার সমাধান কতটা জটিলভাবে দেওয়া আছে। আপনারা এই মানে সিম্পল জিনিসটুকু আপনারা বুঝতেছেন না, ওইখানে সমাধানটা দেখেন আরও কতটা জটিলভাবে দেওয়া আছে, বিশাল বড় একটা সমাধান। তাহলে আমরা এখানে কি করছি? এই যে 4 টাকা যেটা ট্যাক্স দিছে, এটাই তো সরকারের রেভিনিউ। যেটা ট্যাক্স দিছে এটাই সরকারের রেভিনিউ কিনা বলেন? যেটা ট্যাক্স দিছে এটাই সরকারের রেভিনিউ। এই যে জুয়েলের ট্যাক্স 5 টাকা, কিন্তু সরকারের রেভিনিউ 5 টাকা পাচ্ছে না, 4.4 টাকা পাচ্ছে। তাহলে রেভিনিউটা কমে গেছে কত? 0.6 টাকা কমে গেছে। এটাই আমি এখন রিটেন মেথডে লিখব। কি লিখব? প্রথমে লিখব প্রিভিয়াস রেভিনিউ। ওটা ধরে নেই, প্রিভিয়াস রেভিনিউ কত টাকা? 4। এটা প্রিভিয়াস রেভিনিউ, টাকা 4। প্রেজেন্ট রেভিনিউ কত? সরকার পাচ্ছে কত? প্রেজেন্ট রেভিনিউটা কত বলেন? সরকার পাইতেছে কত এখন? এই মুহূর্তে পাচ্ছে কত? এই যে 10% বৃদ্ধি পাইছে, রেভিনিউটা 10% বৃদ্ধি পাইছে। দেখেন, না 5 টাকা না, 5 টাকা তো পায় না সরকার, 5 টাকা তো পায় না, এ তো ফাঁকি দিছে, 5 টাকা তো পাচ্ছে না। রেভিনিউ 10% বৃদ্ধি পাইছে, 10% রেভিনিউ বৃদ্ধি পাইছে 10%। তাহলে আমি লিখতে পারি 110% অফ 4। তাহলে এখানে হবে 110 ডিভাইডেড বাই 100 ইন্টু 4। হিসাব করলে কত হবে?
টাকা 4.4। আচ্ছা আমি টাকাটা না লিখি এখানে 4.4, এটা রেভিনিউ পাচ্ছে। আগে পাইতো 4 টাকা, এখন 10% বেশি দেওয়ার কারণে এখন পাচ্ছে 4 টাকা, 4.4 টাকা। কিন্তু প্রকৃতপক্ষে রেভিনিউ পাওয়ার কথা ছিল 5 টাকা, রেভিনিউ পাওয়ার কথা ছিল 5 টাকা, তাই না? এই 4 টাকা থেকে 5 টাকা করছে, কিন্তু রেভিনিউ পাচ্ছে আসলে 4.4 টাকা। তাহলে রেভিনিউ নিশ্চয়ই ডিক্রিজ হয়েছে। কতটুকু ডিক্রিজ হইল? রেভিনিউ ডিক্রিজড এই 5 মাইনাস 4.4 ইজ ইকুয়াল টু 0.6, এটা ডিক্রিজ হয়েছে। তাহলে এটা দেখেন 5 টাকা পাওয়ার কথা ছিল, 5 টাকা থেকে এই কমে গেছে, এতটুকু কমে গেছে। তাহলে কত পার্সেন্ট কমলো? রেভিনিউ ডিক্রিজড পার্সেন্ট কত হবে? এই 5 টাকায় কমছে 0.6, তাহলে 100 টাকায় কমছে। আমাকে এই যে এখানে ফাইন্ড দ্য ডিক্রিজ পার্সেন্টেজ বের করতে বলছে, এই জন্য আমি পার্সেন্টেজ হিসাব করলাম। এটা হিসাব করলে 5 20 100, 20 আর 0.6 গুণ করলে হবে 12%। জহুরুল ইসলাম, এবার আপনি বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন? 2 শেয়ার্স হ্যাভ বিন সোল্ড, 2টা শেয়ার বিক্রি করা হয়েছে। ইজ ফর টাকা এত, মানে প্রত্যেকটা শেয়ার 3600 টাকায় বিক্রি করা হয়েছে। কয়টা শেয়ার? 2টা। তাহলে 2টা শেয়ার প্রত্যেকটাই 3600 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে 2টা শেয়ার টোটাল কত টাকায় বিক্রি করা হইলো? একটা যদি 3600 টাকায় বিক্রি করা হয়, 2টা শেয়ার টোটাল কত টাকায় বিক্রি করা হয়েছে? 7200 টাকা। খুব সহজ হিসাব, এই পর্যন্ত খুবই সহজ একটা হিসাব। তাহলে 7200 এটা আমরা সেল প্রাইস পাইলাম। পরের অংশটুকু কী বলছে? অন 120% প্রফিট, একটা 20% প্রফিট করা হয়েছে, হ্যাজ বিন আর্নড, একটাতে 20% কী করছে? প্রফিট করছে। অ্যান্ড অন দ্য আদার 20% লস হ্যাজ বিন ইনকার্ড, আরেকটাতে 20% লস করছে। একটাতে 20% প্রফিট করছে, আর একটাতে 20% লস করছে। এখন বলছে হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট ও লস। খুব সহজ হিসাব, একটাতে 20% প্রফিট করছে, আর একটাতে 20% লস করছে, লাভ লস কিছু নাই, তাই না? তাহলে এটাতে কোনো প্রফিট লস কিচ্ছু নাই। নাকি আছে? আপনাদের কি মনে হয় এটাতে কি প্রফিট লস আছে? লস হবে? আছে, ওকে, থ্যাংক ইউ। এটাতে অবশ্যই প্রফিট বা লস যে কোনো একটা হোক আছে, কিছু তো একটা আছে, রাইট? এটা আমরা বের করব। এখন আমার এখানে বের করতে বলছে হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট অর লস। প্রফিট লসের পার্সেন্টটা বের করতে বলে নাই, মানে কত টাকা প্রফিট হয়েছে বা কত টাকা লস হয়েছে সেই টাকার হিসাবটা বের করতে বলছে, সেই টাকার হিসাবটা বের করতে বলছে। গুড। তাহলে টাকার হিসাব বের করতে বলে, প্রফিট লসের হিসাব বের করতে বলে আমার 2টা জিনিস লাগবে, একটা সেল প্রাইস লাগবে, একটা কস্ট প্রাইস লাগবে। লাগবে কি না? একটা সেল প্রাইস, একটা কস্ট প্রাইস, এই 2টা জিনিস লাগবে। এখানে দেখেন সেল প্রাইসটা দেওয়া আছে, এই যে 2টা শেয়ার বিক্রি করা হয়েছে, যেটার প্রত্যেকটার দাম 3600 টাকা। তাহলে আমি এখান থেকে কি পাই? টোটাল সেল প্রাইস কত হবে? 3600 গুণন 2 সমান কত? 7200 টাকা। এটা হলো আমার কি? সেল প্রাইস। এইবার কি বলছে? 2টা শেয়ার, 2টা, কয়টা শেয়ার? 2টা। ধরেন এইখানে একটা শেয়ার আছে, এটার দাম হলো 3600 টাকা, 3600 টাকা বিক্রি করছি। এখানে আরেকটা শেয়ার আছে, এটাও 3600 টাকা বিক্রি করছি। তবে 2টার মধ্যে একটাতে 20% লাভ করে বিক্রি করছি, আর একটাতে 20% লস করে বিক্রি করছি। তার মানে শেয়ার 2টার ক্রয় মূল্য সেম না, কম বেশি, যদিও একই দামে বিক্রি করা হয়েছে, 2টা শেয়ারের মূল্য, ক্রয় মূল্যটা কম বেশি আছে। এবার একটু খেয়াল করেন, আমি যদি 20% লাভে 3600 টাকায় বিক্রি করি, খেয়াল করেন 20% লাভে 3600 টাকায় বিক্রি করি, তাহলে ক্রয় মূল্য কত? একদম বেসিক হিসাব, 20% লাভে 20% লাভে বিক্রি করা মানে কত? 120%, তাই কি না? 20% লাভে বিক্রি করা মানে কি? বিক্রয় মূল্যটা 120%, তার মানে 120% সমান 3600। তাহলে 100% সমান কত হবে? এই 3600 ভাগ 120 গুণ 100, এটা হিসাব করলে আমরা কত পাবো? এই 120 দ্বারা 36কে ভাগ করলে হবে কত? 3 বারং 36, 30, তার মানে 3000। তার মানে যেটাতে
আমি 20% লাভ করছি, সেটার কস্ট প্রাইস ছিল 3000। আরেকটাতে কি করছি 20% লস করছি, তাহলে 20% লস মানে কত 80%। এই 80% সমান কত 3600, তাহলে 100% সমান কত এই 3600 ডিভাইডেড বাই 80 গুণ 100, হিসাব করলে কত হয় 4 20 5 20 100, 4 20 80, 4 দ্বারা 3600 ভাগ করলে 4 লং 36, 900, 5 লং 45, 4500। তার মানে একটার ক্রয় মূল্য ছিল 3000 আর একটার ক্রয় মূল্য ছিল 4500 টাকা, তবে দুইটাই 3600 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে টোটাল কস্ট প্রাইস কত? টোটাল কস্ট প্রাইস 3000 প্লাস 4500 সমান 7500। 7500 টাকা দুইটা চেয়ারের দাম, কিন্তু চেয়ার দুটা বিক্রি করা হয়েছে 7200 টাকা, তার মানে 300 টাকা লস। 3600 টাকা কি আফটার 20% প্রফিট? রাইট। 3600 টাকা একবার হচ্ছে একটা 20% প্রফিটের পর একটা, আর একটা হচ্ছে 20% লস করার পর 300 টাকা লস। ওকে, তাহলে এটা একটু সাজিয়ে লিখি, এগুলো তাহলে মুছে দেই। এখন পরীক্ষার হলে রিটেন পরীক্ষা আমি এত ডিটেলস লিখতে পারবো না, আমি কি লিখবো জানেন? আমি লিখবো টোটাল সেল প্রাইস এত, এত ডিটেলস লিখতে পারবো না, আমি লিখবো কস্ট প্রাইস অফ ফার্স্ট শেয়ার। হ্যাঁ, ফার্স্ট শেয়ার যেটা 20% লাভ করছে, তাহলে কি হবে এই 3600 ভাগ 120 গুণ 100, আপনি এইভাবে সংক্ষেপে লিখতে পারেন, অসুবিধা নাই। তাহলে এটা হলো 3000। আগের না, এটা পরের। এখানে কি এটা বিক্রয় মূল্য না? দেখেন 20% প্রফিটে বিক্রি করছে 3600 টাকায়, 20% লাভ করে এই টাকা বিক্রি করছে, তার মানে এটা ক্রয় মূল্যটা অন্য কিছু হবে। আবার 20% লস করে এই 3600 টাকা বিক্রি করছে, এটা বিক্রয় মূল্য, 3600 টাকা বিক্রয় মূল্য 20% লসে। তাহলে আমি কস্ট প্রাইস অফ সেকেন্ড চেয়ার কি হবে, এটা চেয়ার বানান ভুল হয়েছে, তাহলে 3600 ভাগ 80 গুণ 100 সমান কত 4500। তাহলে টোটাল কস্ট প্রাইস 3000 প্লাস এসএম জামি 120 অফ 36 না, এটা ওইভাবে হবে না। এখানে তো বলে নাই 3600 টাকা ক্রয় মূল্য, এখানে কি বলছে 3600 টাকা কস্ট প্রাইস, এটা কি বলছে? আপনাকে যদি বলতো 3600 টাকা কস্ট প্রাইস, এর উপর 20% লাভে বিক্রি করছে, তখন আপনি এটা লিখতে পারতেন যে 120 অফ 3600, এটা লিখতে পারতেন তখন। এখানে আপনাকে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, এটা আপনারা দেখেন। যদি বলতো কস্ট প্রাইস হচ্ছে 3600, প্রফিট হইল ধরেন 20%, তাহলে আপনি লিখতে পারতেন সেল প্রাইস সমান 120% অফ 3600, এটা লিখতে পারতেন তাহলে। কিন্তু আপনার সেল প্রাইসটাই এই 3600, এইটা সেল প্রাইস, এটা হচ্ছে আপনার সেল প্রাইস, এটা সেল প্রাইস। আপনাকে কস্ট প্রাইস বের করতে হবে, কস্ট প্রাইসটা বের করতে হবে মানে কি, তখন আপনি লিখবেন এইভাবে, এই 120% অফ কস্ট প্রাইস সমান 3600। কস্ট প্রাইস তো নাই, তাহলে এখান থেকে আপনাকে বের করতে হবে 100% অফ কস্ট প্রাইস সমান এই 3600 ভাগ 120 গুণ 100, আমি একটা লাইন কম লিখলাম, এবার হবে 3000। বুঝতে পারছেন এবার? তাহলে টোটাল কস্ট প্রাইস হইল 4500 সমান 7500। তাহলে এখানে লস কত? লস সমান এই 7500 মাইনাস 7200 ইজ ইকুয়াল টু টাকা কত 300। এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা বলেন তো, এটা প্রিলিতে আসলে কি করতেন? প্রিলিতে আসলে এটা কি 1 মিনিটের মধ্যে করা সম্ভব? আপনাদের কি মনে হয়? 2 চেয়ার্স হ্যাভ বিন সোল্ড, 2টা চেয়ার বিক্রি করা হয়েছে, ইজ ফর টাকা 3600, প্রত্যেকটা 3600 টাকায়, 2টা চেয়ার প্রত্যেকটি 3600 টাকায় বিক্রি করা হয়েছে। প্রথম বাক্যটা এটাই বলছে। শোনেন, এটার প্রিলিতে আরও কীভাবে করতাম, আমি হলে কি করতাম,
ধরেন এই যে 20% প্রফিট আবার 20% কি লস করছে, তাহলে একবার 20% দাম বাড়িয়ে আবার 20% যদি কমানো হয় তাহলে আলটিমেটলি 4% লস হয় কিনা বলেন তো? 4% লস হয় কিনা? 20% বাড়ানোর পর আবার যদি 20% কমানো হয় তাহলে 4% লস হয় কিনা? অথবা আপনি এইভাবে চিন্তা করেন যে ধরেন 100 টাকা দাম, প্রথমে 20% বাড়ানো হয়েছে 120 ভাগ 100, পরে আবার 20 কমানো হয়েছে 20%, 80 ভাগ 100, হিসাব করলে 96 টাকা হয়। তার মানে 4% কমানো হয়েছে, 4% লস হয়েছে, 4% লস হয়েছে। এই 4% লসে বিক্রয় মূল্যটা হলো 7200, 4% লসে 7200। তখন আমি লিখতাম এইভাবে, 4% লস মানে 96%, 96% সমান 7200, 4% সমান হিসাব করলে 300 টাকা আসবে, 4% সমান হিসাব করলে এই 300 টাকা আসবে। তো যাই হোক, এত জটিলের দরকার নাই, আপনারা রিটেন মেথডে এইভাবে যদি প্র্যাকটিস করেন, এইভাবেও আপনারা 1 মিনিটের মধ্যে করতে পারবেন যদি প্র্যাকটিস বেশি বেশি থাকে। আচ্ছা, আমরা পরের ম্যাথটা করি। এখানে কি বলছে? আফটার গেটিং 2 successive discounts এ শার্ট উইথ এ লিস্ট প্রাইস, লিস্ট প্রাইস মানে যে মার্ক প্রাইস বা তালিকা মূল্য যেটা গায়ে লেখা থাকে মূল্যটা, অফ টাকা 150 ইজ অ্যাভেলেবেল অ্যাট টাকা 15। মানে কি, একটা শার্টে 2বার ডিসকাউন্ট দিছে, 2বার। প্রথমে একবার ডিসকাউন্ট দিছে, ডিসকাউন্ট দেওয়ার পর একটা মূল্য হয়েছে, ওই মূল্যের উপর আবার ডিসকাউন্ট দিছে, দিয়ে যেই শার্টের দাম হইতো 150 টাকা সেই শার্টের দাম এখন 105 টাকা, সেই শার্টের দাম এখন 105 টাকা। এই পর্যন্ত বুঝতে পারছেন কি না? একটা শার্ট 2বার ডিসকাউন্ট দিছে, 2বার ডিসকাউন্ট দেওয়ার ফলে কি হয়েছে, 150 টাকার শার্টটা 105 টাকা হয়েছে। এবার এখানে বলে দিছে ইফ দ্য সেকেন্ড ডিসকাউন্ট ইজ 12.5%, দ্বিতীয়বার যে ডিসকাউন্ট দিছে সেটা যদি 12.5% হয় তাহলে ফাইন্ড দ্য ফার্স্ট ডিসকাউন্ট, প্রথম ডিসকাউন্টটা কত ছিল। প্রশ্নটা কি বুঝতে পারছি সবাই? মূল্যটা হলো 150 টাকা, এটা ছিল, 2বার ডিসকাউন্ট দিছে, কয়বার? 2বার। দ্বিতীয়বার ডিসকাউন্ট দেওয়ার পর মূল্যটা হয়েছে, দেখেন ধরেন এটা হচ্ছে 150 টাকা, এখান থেকে একটা ডিসকাউন্ট দিছে, একটা কি দিছে, ডিসকাউন্ট দিছে। ডিসকাউন্ট দেওয়ার পর এখানে একটা মূল্য হয়েছে, জানি না সেটা কত হয়েছে, এর উপর আবার ডিসকাউন্ট দিছে, দিয়ে এখানে মূল্যটা হয়েছে 105 টাকা। তবে এই ডিসকাউন্টটা হচ্ছে 12.5%, এইখানে ডিসকাউন্টটা কত পার্সেন্ট দিছে আমি জানি না। এখন 150 টাকা থেকে ডিসকাউন্ট দেওয়ার পর পরের ডিসকাউন্ট দেওয়ার পর মূল্যটা কত হয়েছে এটা কি আমরা জানি? এখানে কোথাও লেখা আছে? 150 টাকার পর প্রথম ডিসকাউন্টের পরেই মূল্যটা কত ছিল এইটা কোথাও লেখা নাই। তাহলে আমরা যদি এইটা বের করতে পারি, পরে এখানে ডিসকাউন্ট দিয়ে মূল্যটা কত হয়েছে এটা যদি বের করতে পারি, তাহলে এখানে ডিসকাউন্টের পার্সেন্টটা বের করতে পারবো না? বলেন পারবো কি না? ধরেন 150 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে ধরেন এখানে ডিসকাউন্ট দিয়ে মূল্যটা হয়েছে 110 টাকা, তাহলে এখানে 40 টাকা ডিসকাউন্ট দিছে, তাহলে আমি খুব সহজেই পার্সেন্টেজটা বের করতে পারবো যে 150 টাকায় ডিসকাউন্ট দিছে 40 টাকা, 100 টাকা ডিসকাউন্ট কত দিয়েছে সেটা আমি বের করতে পারবো। এটুকু বুঝতে পারছেন কি না? আমাকে আগে এইটা বলেন যে এইটুকু বুঝতে পারছেন কিনা, এই সিনারিটা বুঝতে পারছেন কিনা? মূল্য 150 টাকা, এখান থেকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ডিসকাউন্ট দেওয়ার পর কত হয়েছে জানি না। যদি আমি এটা বের করতে পারি, তাহলে আমি এখানকার ডিসকাউন্টের পার্সেন্টটাও বের করতে পারবো। কিন্তু এইখান থেকে আবার ডিসকাউন্ট দেওয়ার পর মূল্য কত হবে সেইটা দেওয়া আছে 105 টাকা। আমি যদি এই যে প্রথম ডিসকাউন্ট দেওয়ার পর এই মূল্যটা যদি 100x বা 100% ধরে নেই, 100x বা 100% ধরে নেই, বলেন তো এই 12.5% ডিসকাউন্ট দেওয়ার পর মূল্যটা এখানে কত পার্সেন্ট হবে? যদি প্রথম ডিসকাউন্ট দেওয়ার পর এখানে আমি ধরে নিলাম মূল্যটা হয়েছে 100%, তাহলে এটা 87.5% হবে না? 87.5% হবে কি না? 100% এটা 87.5% হবে। আচ্ছা 100% বলে দিছি, আবার এটা শতভাগ নিশ্চিত যে এটা 87.5%ই হবে, কারণ আমি এটা যদি ডিসকাউন্ট দেই। 87.5% হওয়ার অর্থ হচ্ছে এই 105 টাকা আর 87.5% এই দুইটা সমান। তাহলে আমি লিখতে পারবো 87.5% সমান 105, তাহলে 1% সমান 105 ভাগ
87.5। আমাকে বের করতে হবে যে প্রথম ডিসকাউন্টের পর মূল্যটা কত, এই জায়গার মূল্যটা বের করতে হবে। তাহলে 100%, এই যে এখানে 100% ধরে নিছি, 100% সমান 105 ভাগ 87.5 গুণন 100। এটা হিসাব করলে কত হয়? হ্যাঁ, এটা হিসাব করলে কত হয়? 120, মেবি 120 টাকা, 120 টাকা। তার মানে প্রথম ডিসকাউন্ট দেওয়ার পর এইখানে মূল্যটা ছিল 120 টাকা। প্রথম ডিসকাউন্ট দেওয়ার পর এখানে মূল্যটা ছিল 120 টাকা। এখন সহজ হয়ে গেল না? এখন সহজ হয়ে গেল না? এখানে ডিসকাউন্ট কত পার্সেন্ট দিচ্ছে আমরা বের করতে পারবো না? তাহলে এখানে ডিসকাউন্ট কত দিছে? ডিসকাউন্ট 150 থেকে 120 বাদ দিলে 30 টাকা ডিসকাউন্ট দিছে, 30 টাকা ডিসকাউন্ট দিছে। তাহলে এখানে ডিসকাউন্টের পার্সেন্টটা কত? 150 টাকা ডিসকাউন্ট 30 টাকা, তাহলে 100 টাকা ডিসকাউন্ট। 30 দ্বারা 150কে ভাগ করলে কত হবে? 5। 5 দ্বারা 100কে ভাগ করলে হবে 20%। এটার অ্যান্সার হলো 20%। এইবার আমি আপনাদেরকে রিটেন মেথডে করে দিই, আশা করি বুঝতে পারবেন। যাদের এখন একটু সমস্যা মনে হচ্ছে, আশা করি এবার বুঝতে পারবেন। আমি ধরে নিব দা cost price after first discount equal to 100% ধরে নিলাম। মানে প্রথম ডিসকাউন্ট দেওয়ার পর প্রাইসটা হয়ে গেছে 100%, 100% এটা ধরে নিলাম প্রথম ডিসকাউন্ট দেওয়ার পর। আচ্ছা 100% না ধরে এক্স ধরি, হ্যাঁ এক্স ধরি, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। মূল্যটা ধরে নিলাম 100x। এবার সেকেন্ড যে ডিসকাউন্টটা দিছে 12.5%, তার মানে 100x-এর উপর ডিসকাউন্ট দিছে 12.5%। প্রথমে 105 টাকা ছিল, সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে মূল্য করছি 100x। আমি জানি না কত, এই জন্য আমি 100x ধরে নিছি। ডিসকাউন্ট দেওয়ার পর কত মূল্য হয়েছে সেটা তো আমি জানি না, এই জন্য 100x ধরে নিলাম। এই মূল্য থেকে আবার 12.5% ডিসকাউন্ট দিছে। ডিসকাউন্ট দেওয়ার পর মূল্যটা হয়েছে 105 টাকা। এই যে বলে দিচ্ছে দ্বিতীয়বার ডিসকাউন্ট দেওয়ার পর মূল্যটা হয়েছে 105 টাকা। তাহলে আমি কি বলতে পারি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমি কি বলতে পারি এইভাবে, 87.5% অফ 100x ইজ ইকুয়াল টু 105 লেখা যায়। কারণ এই যে 12.5% ডিসকাউন্ট দেওয়ার অর্থ কি 87.5% মূল্যটা হবে। তাহলে এটা হিসাব করলে কত হয়? এখানে 1% অফ 100x ইজ ইকুয়াল টু কত হবে? 105 ভাগ 87.5। আমাকে 100% বের করতে হবে। কোনো এইখানে 100x বের করা মানে কি 100x-এর 100%ই বের করতে হবে। 100% অফ 100x ইজ ইকুয়াল টু 105 ডিভাইডেড বাই 87.5 গুণ 100। হিসাব করলে কত হবে? 120। তার মানে কি এই 100x সমান কত? 120। যাদের এইটার সমস্যা হচ্ছে যে আপনারা এটা বাদ দিতে পারেন। এই 87.5% অফ 100x ইজ ইকুয়াল টু কত হবে? 87.5x। আমি বুঝতে পারতেছি এখানে অনেকে সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা আমি আপনাদের যেহেতু সমস্যা হচ্ছে আমি এটা বাদ দিই। তাহলে আমি লিখতে পারি অতএব এই 87.5x সমান কত? 105। তাহলে শুধু x সমান কত? 105 ভাগ 87.5। 100x এই যে এটা বের করবো তাই না? তাহলে 105 ভাগ 87.5 গুণ 100 সমান কত? 120। এক্স না ধরলে আরও সুবিধা হয়, পার্সেন্ট ধরতে পারেন। এক্স না ধরে পার্সেন্ট ধরতে পারেন। তার মানে কি 150 টাকার শার্টটা ডিসকাউন্ট দেওয়ার পর, প্রথমবার ডিসকাউন্ট দেওয়ার পর মূল্য হয়েছিল 120। এই 120 থেকে 12.5% ডিসকাউন্ট দেওয়ার পর মূল্য হয়েছে 105 টাকা। এখন এই যে প্রথমবার যে 150 থেকে ডিসকাউন্ট 120 করা হয়েছে, তাহলে এই প্রথমবার ডিসকাউন্টটা কত? তাহলে আমি লিখতে পারি ফার্স্ট ডিসকাউন্ট সমান 150 ভাগ
120 সমান 30 টাকা। এই 30 টাকা ডিসকাউন্ট দিছে। এখন বলছে ফাইন্ড দ্য ফার্স্ট ডিসকাউন্ট। আসলে এখানে পার্সেন্টটা বের করতে হবে, কারণ এখানে যে পরীক্ষায় প্রশ্নটা আসছিল সেখানে পার্সেন্ট দেওয়া ছিল, অপশনগুলোতে পার্সেন্ট দেওয়া ছিল, তাহলে আমাকে এখানে পার্সেন্টটাই বের করতে হবে। তাহলে এখানে ডিসকাউন্ট পার্সেন্ট কত হবে, 150 থেকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 30 টাকা, 150 থেকে ডিসকাউন্ট 30 গুণ 100, শতকরা প্রকাশের জন্য 100 দ্বারা গুণ। এটা হিসাব করলে যে 30 দ্বারা 50কে ভাগ করলে হবে 5, 5 দ্বারা 100কে ভাগ করলে হবে 20, তার মানে 20%। এই হলো অ্যান্সার। বুঝতে পারছি কি? এটা খুব সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ। কি বলছে, ইফ দ্য ম্যানুফ্যাকচারার গেইনস 10%, ম্যানুফ্যাকচারার মানে হচ্ছে উৎপাদনকারী, যিনি তৈরি করেন, উৎপাদনকারী গেইনস লাভ করছে 10%, উৎপাদনকারী 10% লাভ করছে। এবার বলছে দ্য হোলসেল ডিলার মানে হচ্ছে পাইকারি বিক্রেতা, হ্যাঁ পাইকারি বিক্রেতা 15%, পাইকারি বিক্রেতা যে গেইন করছে কত 15%, অ্যান্ড দ্য রিটেইলার খুচরা বিক্রেতা 25% লাভ করছে। এরপরে বলছে দেন ফাইন্ড দ্য কস্ট অফ প্রোডাকশন অফ এ টেবিল, মানে ওই টেবিলটা তৈরিতে কত টাকা কস্ট হয়েছে সেটা বের করতে বলছে, সেটা বের করতে বলছে। দ্য রিটেল প্রাইস অফ হুইচ ইজ টাকা 1265, যেটার খুচরা বিক্রয় মূল্য 1265 টাকা। প্রশ্নটা আসলে কি, প্রশ্নটা হচ্ছে একটা চেয়ার একজন উৎপাদনকারী অর্থাৎ একটা মিস্ত্রি বানাইছে, তার বানাইতে যত টাকা খরচ হয়েছে তার উপর সে 10% লাভে কি করছে, পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করছে। তাহলে মিস্ত্রি একটা চেয়ার বানিয়ে 10% লাভে পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করছে, সেই পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে 15% লাভে বিক্রি করছে। কি করছে, মিস্ত্রি 10% লাভে পাইকারি বিক্রেতার কাছে, পাইকারি বিক্রেতা 15% লাভে খুচরা বিক্রেতার কাছে, আর এই খুচরা বিক্রেতা আবার কি করছে 25% লাভে কি করছে কাস্টমারের কাছে বিক্রি করছে, মানে আপনার আমার মতো হতভাগার কাছে আবার 25% লাভে বিক্রি করছে। এখন যখন আমি কিনছি, আমি যে খুচরা বিক্রেতা আমি যখন কিনলাম তখন আমার খরচ হয়েছে 1265 টাকা। তার মানে দেখেন এখানে লাভ করছে কে, মিস্ত্রি লাভ করছে, পাইকারি বিক্রেতা লাভ করছে, খুচরা বিক্রেতা লাভ করছে, কিনছি আমি এত টাকা দিয়ে। প্রশ্নটা হচ্ছে মিস্ত্রির এই যে দেন ফাইন্ড দ্য কস্ট অফ প্রোডাকশন, ওই টেবিলটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেইটা বের করতে বলছে। এখন বলেন প্রশ্নটা কি বুঝতে পারছেন কিনা, প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? দেখেন মিস্ত্রি মাত্র 10% লাভ করছে, ডিলার লাভ করছে 15%, লাভ আর বাড়তেছে, মানে যত হাত বদল হচ্ছে তত বাড়তেছে, খুচরা বিক্রেতা 25% লাভ করছে। ওকে, তাহলে প্রশ্ন বুঝতে পারলে তো খুব সহজ। এটা 100 না ধরেও করা যায়, সহজই হয়। এখানে আমি ধরে নেই লেট দ্য কস্ট অফ প্রোডাকশন টাকা এক্স টাকা ধরে নিলাম। তাহলে আমি কি এটা লিখতে পারি, এক্স টাকা খরচ হয়েছে, এই এক্স টাকার উপর মিস্ত্রি 10% লাভ করছে না, ম্যানুফ্যাকচারার 10% লাভ করছে না, তাহলে এক্স গুণন 110/100 লেখা যায় কি না, এক্স ইন্টু 110/100 লেখা যায় কি না। এই দামে বিক্রি করছে পাইকারি বিক্রেতার কাছে, এই দামে পাইকারি বিক্রেতা কিনে এই দামের উপরে এখানে যে মূল্যটা হয়েছে সেই মূল্যের উপরে আরও 15% লাভ করছে, তার মানে এর সাথে আরও 115 গুণ 100। এই দামে কে কিনলো, এবার রিটেইলার কিনছে, খুচরা বিক্রেতা কিনছে, খুচরা বিক্রেতা। সেই খুচরা বিক্রেতা আবার কি করছে 25% লাভ করছে, তার টোটাল কস্ট হয়েছে এইটা, এর উপর আরও 25% লাভ করছে, তার মানে এর সাথে আরও কি 125%, মানে 125/100 লাভ করে সে বিক্রি করছে কত টাকায়, এই যে 1265 টাকা বিক্রি করছে, 1265 টাকা বিক্রি করছে, তার মানে এইটা পুরোটা সমান 1265। এখন এই টেবিলটা তৈরিতে কত খরচ হয়েছে, মানে এই এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে এক্সকে এই পাশে রেখে বাকি সব ওপাশে চলে যাবে, 1265, এই যে এগুলো গুণ আছে এ পাশে এসে ভাগ হবে, ভাগটাকে যদি গুণ দেই
তখন ভগ্নাংশটা উল্টে যায়, উপরে 100 নিচে 110। তাহলে এটার জন্য উপরে 100 নিচে 115, এটার জন্য উপরে 100 নিচে 125। এটা এখন হিসাব করবেন, হিসাব করলে অ্যান্সার বের হয়ে আসবে। অঙ্কটা খুব জটিল কিছু না, হিসাব করলে কত হয়, হিসাব করলে আপনারা হিসাবটা বের করে ফেলবেন, ঠিক আছে? বাকি হিসাবটুকু আপনাদের কাছে। 800 টাকা, ও আচ্ছা 800 টাকা, ঠিক আছে, তাহলে 800 টাকা, তার মানে টেবিলটা তৈরিতে 800 টাকা খরচ হয়েছে। 800 টাকার পণ্য শেষ পর্যন্ত আমাদের মতো হতভাগে কিনতেছি 1265 টাকা দিয়ে। তাহলে এই ম্যাথটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আগের ম্যাথ আর এই ম্যাথ প্রায় সেম, একদমই সেম। আপনারা আগে বলেন এটা করতে পারবেন কি না। এটা খুব সহজ। এ একজন ব্যক্তি, এ সোল্ড এ ওয়াচ, একটা ঘড়ি বিক্রি করছে কার কাছে? টু বি, বি এর কাছে, অ্যাট এ গেইন 20%। মানে এই হলো এ, এই হলো বি। এ যত দামে কিনছে, কিনে সে 20% লাভ করছে, 20% লাভে বি এর কাছে বিক্রি করছে, বি এর কাছে বিক্রি করছে। এই বি আবার কি করছে? সি এর কাছে আবার কি 10% লাভে বিক্রি করছে। এবার সি কিনছে আবার 216 টাকায়, সি কিনছে আবার 216 টাকায়। তাহলে হোয়াট প্রাইস ডিড এ পারচেজ ইট, মানে এ প্রথমে কত টাকা দিয়ে কিনছিল, এ প্রথমে কত টাকা দিয়ে কিনছিল। আমি যদি এ কে ধরে নিই এক্স টাকা দিয়ে কিনছিল, তাহলে আমি লিখতে পারবো এক্স ইন্টু এ 20% লাভে বি এর কাছে বিক্রি করছে, তাহলে বি কিনছে 120/100 এত টাকায়। সি আবার 10%, এই যে বি আবার 10% বেশি দামে, ও না এখানে সি কিন্তু 10%, সরি বি কিন্তু 10% লসে সি এর কাছে বিক্রি করছে, বি কিন্তু সি এর কাছে 10% লসে বিক্রি করছে, ক্ষতিতে। তাহলে এটা হবে 90/100। ক্ষতিতে যেহেতু বিক্রি করছে তাহলে বিয়োগ করব, সমান কি হবে? এই যে 216 টাকা, সি কিনছে 216 টাকায়, এটা সমান 216। তাহলে এক্স সমান বের করবেন, এই 216 গুণ উপরে 100 নিচে 120 গুণ উপরে 100 নিচে, সরি উপরে 90, না উপরে 100 নিচে 90। তাহলে এটা হিসাব করলে আপনার কি অ্যান্সার পেয়ে যাবেন। 180 টাকা হয়, 180 কি হয়? এইভাবে এই যে আমি এখানে লিখে দিলাম না, এই যে এটাই রিটেনে করবেন, এটাই রিটেনে করবেন, এটাই রিটেনে করবেন। জাস্ট এখানে খালি উপরে একটা লাইন লিখবেন যে লেট এ পারচেজ ইট টাকা এক্স, তারপর লিখবেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, লিখে এটা লিখে এক্সের মান বের করবেন, এভাবে লিখতে পারবেন। আপনারা রিটেন ম্যাথটাকে মানে মনে করেন অনেক জটিল কিছু, ভাই অনেক জটিল কিছু না। আপনি যেভাবে হিসাব করতেছেন জাস্ট এটাই খালি একটু আপনার মনের মধ্যে যা আসে, যে ভাষাটাই পারেন সেটা দিয়ে জাস্ট একটু লিখে দেবেন, শুধু বাংলা বাদে। ইংরেজিতে কত আসে? 200 টাকা, আচ্ছা 200, তাহলে এটা 200 টাকা। তার মানে এ 200 টাকা দিয়ে কিনছে, কিনে 20% লাভে বি এর কাছে বিক্রি করছে, বি আবার সি এর কাছে 10% লসে যখন বিক্রি করছে, সি 216 টাকা দিয়ে কিনছিল। চলেন এই ম্যাথটা আমরা দেখি কি বলছে এখানে। A and B invest in a business in the ratio 3:2, মানে কি এ এবং বি ইনভেস্ট করছে মানে বিনিয়োগ করছে ইন এ বিজনেস, একটা ব্যবসায়, ইন দ্য রেশিও 3:2, মানে কি এ যদি 3 টাকা বিনিয়োগ করে, বি বিনিয়োগ করে 2 টাকা, মানে 5 টাকার মধ্যে এর হলো 3 টাকা, 5 টাকার মধ্যে বি এর হলো 2 টাকা। এটুকু বুঝতে পারছেন কি না প্রথম অংশটুকু থেকে? এ এবং বি এরা দুইজন যদি বিজনেস করে, যদি 5 টাকা দেয়, এই 5 টাকার মধ্যে এর থাকে 3 টাকা এবং বি এর থাকে 2 টাকা। এইটুকু আগে বুঝতে পারছেন কিনা? পরের অঙ্কটুকু পরে করব আমরা। এইটুকু বুঝতে পারছি, এটা কিন্তু অনুপাতটা থেকে আমি বের করলাম। এ যদি 3 টাকা দেয়, বি দিবে 2 টাকা, তাহলে টোটাল কত টাকা? 5 টাকা না? 5 টাকার মধ্যে এর হলো 3 টাকা, এটা হলো এর। 5 টাকার মধ্যে বি এর কত? 2 টাকা। এটাই তো অনুপাতটা বলে দিচ্ছে আমাকে, অনুপাত আমাকে এই কথাটাই বলতেছে। এবার পরের অংশটুকুতে যাই। ইফ 5% অফ দ্য টোটাল প্রফিট, মানে এরা যে বিজনেস করছে সেই বিজনেসের মধ্যে তো একটা প্রফিট হয়েছে, তাই না? একটা বিজনেস করছে, বিজনেস শুরু করছে, প্রফিট হয়েছে, সেই প্রফিটের এরা সিদ্ধান্ত নিল যে 5% অফ দ্য টোটাল প্রফিট গোজ টু চ্যারিটি। সেখানকার 5% কী করছে? চ্যারিটিতে তারা দান করে দিছে। এবং এর শেয়ার ইস টাকা 855, মানে কি টোটাল প্রফিটের 5% গেছে চ্যারিটিতে এবং এ পাইছে প্রফিটের 855 টাকা। এ কিন্তু এর শেয়ার বলতে এই যে এ ইনভেস্ট করছে সেটা না, এখানে
এ লাভ পাইছে 855 টাকা, বলছে দা টোটাল প্রফিট ইজ, মানে মোট প্রফিটটা কত সেটা বের করতে বলছে। প্রশ্নটা কি আমরা বুঝতে পারছি? আগে বলেন প্রশ্নটা বুঝতে পারছি কি না? এরা দুইজন বিজনেস করতেছে, সেই বিজনেস থেকে যা লাভ হয়েছে সেই লাভের 5% গেছে চ্যারিটিতে, সেই লাভের মধ্যে থেকে এ পাইছে 855 টাকা, বি কত টাকা পাইছে সেটা চায় নাই, চেয়েছে টোটাল প্রফিটটা কত। তাহলে চলেন আমরা অঙ্ক করি। প্রথম কাজটা হচ্ছে অঙ্কটা মনোযোগ দিয়ে পড়ে সেটা বোঝা। অঙ্কটা যদি বুঝতে পারেন সমাধান আপনি করতে পারবেন। যে অঙ্ক বুঝতে পারছে সে সমাধান করতে পারবে, কিন্তু অঙ্ক না বুঝে যদি আপনি আগে সমাধান দেখেন, ভাই অঙ্ক করতে পারবেন না, অঙ্ক শিখতেও পারবেন না। যে 5% ডোনেট করছে তার মধ্যে 800 টাকা এর, না না না, ধরেন টোটাল যে প্রফিট হয়েছে, হ্যাঁ টোটাল প্রফিট 100% হয়েছে না, 100%-এর চ্যারিটিতে গেছে 5%, চ্যারিটিতে গেছে 5%, বাকি আছে কত পার্সেন্ট? 95% না? এই 95% এ এবং বি ভাগ করে নিছে, এই 95% এ এবং বি ভাগ করে নিছে, সেই ভাগের মধ্যে এর টাকা হইল 855, এর টাকা হইল 855, লাভের টাকা 855, সেটাই 95%-এর মধ্যে এর ভাগ আছে 855 টাকা, বাকিটা বি এর। জহুরুল ইসলাম বুঝতে পারছেন? জহুরুল ইসলাম বুঝতে পারছেন কি? 5%-এর মধ্যে 855 না, কিন্তু টোটাল লাভ থেকে আগে 5% সরাই ফেলছে, এটা চ্যারিটিতে দিয়ে দিবে, এরপর বাকি যে 95% ছিল এইটা তারা দুজনের মধ্যে ভাগ করে নিছে, এ এবং বি এর মধ্যে ভাগ করে নিছে, সেই ভাগের মধ্যে এর টাকা হলো 855। তাহলে চলেন আমরা অঙ্কটা সমাধান করি, যেহেতু আমরা বুঝে ফেলছি কোন টাকা কার কোথায় কীভাবে চ্যারিটিতে গেছে সব কিছু বুঝছি। তাহলে আমরা টোটাল প্রফিট বের করবো, তাই না? তাহলে লেট দ্য টোটাল প্রফিট কত ধরবো? 100% ধরবো না 100x ধরবো? 100% ধরি। পার্সেন্টটা ধরলে আমার কাছে একটু সুবিধা লাগে, 100xও ধরতে পারেন, তবে পার্সেন্ট ধরে আবার সবসময় করা যায় না, পার্সেন্ট ধরে সব ক্ষেত্রে হয় না, 100x ধরে করতে পারেন। আচ্ছা এক্স ধরবেন, ঠিক আছে এক্স ধরলাম, 100x। এবার বলেন, ধরেন আমি এখানে আগে কি দিলাম? চ্যারিটিকে দিলাম, চ্যারিটিকে দেওয়ার পর আচ্ছা আফটার পেইং চ্যারিটি এস শেয়ার কত হবে বলেন তো? দেখেন চ্যারিটিতে 5% দেওয়ার পর বাকি ছিল 95%, না 95% কি না? বাকি 95%, তাই না? বাকি 95%, টোটাল প্রফিট 100x, বাকি 95%। এখন 95%-এর মধ্যে এর শেয়ার কত পার্সেন্ট বলেন? এর শেয়ার কত পার্সেন্ট হবে? এটা কিভাবে বের করব? এটা তো আমি জানি না। ওই যে প্রথমে বললাম 5 টাকার মধ্যে 3 টাকা দিছে এ, 5 টাকার মধ্যে 2 টাকা দিছে বি, যে যেমন টাকা দিছে সে তেমন প্রফিট পাবে, যে বেশি টাকা দিচ্ছে সে বেশি প্রফিট পাবে, যে কম টাকা দিচ্ছে সে কম প্রফিট পাবে। তাহলে আমি এখানে বলতে পারি 95%, আচ্ছা আমি এটা পার্সেন্ট দিয়েই করি, হ্যাঁ সুবিধা হবে। 95% অফ কত হবে? 3/5 সমান কত হবে? এটা হিসাব করলে 5 দ্বারা 95-কে ভাগ করলে হবে 19, 3 19 57%। খেয়াল করেন এই যে 95% যে তারা প্রফিট শেয়ার করছে, সেখানকার 57% প্রফিট হলো এর, 57% প্রফিট এর। তাহলে বাকিটা বি এর, আমার বি এর হিসাব করার দরকার নাই। এখানে বলে দিচ্ছে এর প্রফিটটা টোটাল 855 টাকা, এর প্রফিট টোটাল 855 টাকা। আবার আমি দেখতেছি এর প্রফিট 57%, তার মানে কি আমি কি লিখতে পারি না? আমি কি এইভাবে লিখতে পারি না? 57% অফ টোটাল প্রফিট, 57% অফ টোটাল প্রফিট কত হবে?
55 টাকা। আমাকে কী বের করতে বলছে? টোটাল প্রফিটটা কত। তাহলে 57%-এর মান যদি 855 হয় তাহলে 100%-এর মান কত এটা বের করেন। 100% অফ টোটাল প্রফিট 855 ডিভাইডেড বাই 57 গুণ 100 সমান কত হবে? 1500। তাহলে টোটাল প্রফিট হয়েছিল 1500 টাকা। এখন এটা এক্স ধরে করলে আসলে হইতোটা কি? এক্স ধরে করলে আমি এখানে এটা থেকে এক্স ধরে করলে যা হইতো, দাঁড়ান আমি এক্স ধরে করলে যা হইতো আমি সেটা লিখে দিচ্ছি। দেখেন এক্স ধরে করলে যেটা হইতো, আমি টোটাল প্রফিট ধরলাম 100x। তাহলে এর প্রফিট কত হবে? আগে এর প্রফিটটা বের করব, যে 95% অফ 3/5 সমান 57%। তাহলে আমার এখানে আসলে এ কত টাকা পাচ্ছে? তাহলে এর টাকাটা কত হচ্ছে? এর টাকাটা কত হচ্ছে? এই 57% অফ 100x সমান কত হবে? এই 57x। তাহলে আমি বলতে পারি 57x সমান 855। তাহলে 100x সমান এই 855 ভাগ 57 গুণ 100। এটা হিসাব করলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। হ্যাঁ 100x ধরে করতে পারেন, কোনো সমস্যা নাই, 100x ধরেও করতে পারেন, এটা ওই 1500 টাকা আসবে, একই কথা। শুধু এক্স ধরে করলেও আসবে, কোনো অসুবিধা নাই, শুধু এক্স ধরে করলেও হবে। শেয়ার বিষয় বুঝাই দেন, আমি বুঝি নাই। দুর্জয় বর্মন, আপনার প্রশ্নটা বুঝি নাই। শেয়ার মানে কি? মানে হচ্ছে ও লাভের শেয়ার কতটুকু পাইছে সেটা। লাভ করে দুইজন ভাগ করে নিছে না, প্রফিটের শেয়ার। 1500 টাকা প্রফিট হয়েছে না, এই 1500 টাকা প্রফিটের মধ্যে 855 টাকা, 1500 টাকা প্রফিটের মধ্যে 5% চ্যারিটিতে দিছে, 5% চ্যারিটিতে দিছে, বাকি যা থাকে তার 855 টাকা পাইছে এ, আর বাকি যেটা থাকে সেটা পাইছে বি। এই তো, এগুলো তো আর কিছু না। আগে বুঝি অঙ্কটা, আগে বোঝার চেষ্টা করি কি বলছে। অঙ্কটা কিন্তু একটু পেঁচালো আছে, আমি একদম শেষ অঙ্কটা একটু ঝামেলা করে অঙ্ক রাখছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। আ প্রোডাক্ট ইজ সোল্ড, একটা প্রোডাক্ট বিক্রি করা হয় অ্যাট এ প্রফিট অফ 20%, 20% লাভে। খুব সহজ জিনিস, 20% লাভে একটা পণ্য বিক্রি করা হয়েছে। এরপরে বলছে ইফ দ্য কস্ট প্রাইস ইজ ইনক্রিজড বাই 10%। দেখেন এই যে 20% লাভে যখন বিক্রি করছে, নিশ্চয়ই তার একটা কস্ট প্রাইস ছিল, খেয়াল করেন, একটা কস্ট প্রাইস ছিল, ধরলাম আমি কস্ট প্রাইসটা হলো 100x, 20% লাভে এটা বিক্রি করছে, সেল প্রাইসটা কত? তাহলে 120x। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছি। এরপরে কি বলছে? ইফ দ্য কস্ট প্রাইস ইজ ইনক্রিজড বাই 10%, যদি কস্ট প্রাইসটা 100x না হয়ে 10% বাড়াইতো, কস্ট প্রাইসটা 10% বাড়াইতো, তাহলে কি হইতো? 100x থেকে যদি 10% বাড়াইতো তাহলে কস্ট প্রাইসটা হইতো 110x, নতুন কস্ট প্রাইস 110x। আবার সেল প্রাইসটা 26 টাকা বাড়াইছে, যেহেতু দাম বেড়ে গেছে সেল প্রাইসটা তো বাড়াইতে হবে। সেল প্রাইসটা আগে যা ছিল তার তুলনায় 26 টাকা বাড়াইছে, 26% না কিন্তু 26 টাকা বাড়াইছে। তাহলে এখন সেল প্রাইসটা তাহলে কত? 120x প্লাস 26, তাই কি না? এরপরে কি বলছে? দেন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট রিডিউস বাই 5%। ফলে কি হয়েছে? ফলে লাভের হার 5% কমে গেছে। আগে লাভ হয়তো 20%, এখন 5% কমে প্রফিটটা কত হয়েছে? এখন আগে প্রফিট ছিল 20%, এখন এই যে 10% দাম বাড়ছে, আমি সেল প্রাইসটা 26 টাকা বাড়াইছি, তারপরেও আমার প্রফিটটা এখন হচ্ছে 15%। কস্ট প্রাইসটা কত? ক্রয় মূল্যটা কত ছিল? প্রশ্নটা কি বুঝতে পারছেন? এখানে অনেকগুলো জিনিস আছে, আমি আরেকবার বলতেছি প্রথম থেকে বলতেছি। আ প্রোডাক্ট ইজ সোল্ড অ্যাট এ প্রফিট 20%, এখানে প্রফিটটা হইল 20%। তাহলে 20% যদি প্রফিট হয়, নিশ্চয়ই একটা কস্ট প্রাইস আছে, কস্ট প্রাইসটা হইল ধরে নিলাম 100x। তাহলে কস্ট প্রাইস যদি 100x হয়, 20% যদি লাভ করতে চাই,
সেল প্রাইসটা কত হবে, এইটুকু পর্যন্ত আগে বুঝেন। একদম প্রথম বাক্যটা থেকে, কস্ট প্রাইস 100x, প্রফিট করতে চাই 20%, সেল প্রাইস তাহলে 120x হবে কি না? প্রথম বাক্যটা থেকে হবে কি না? এই পর্যন্ত বুঝতে পারছি কিনা আগে বলেন, যে এই পর্যন্ত বুঝতে পারছেন? ধাপে ধাপে যাব আমরা, ধাপে ধাপে। এই সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন? পরে কি বলছে? এরপরে বলছে কস্ট প্রাইসটা ইনক্রিজড বাই 10%। কস্ট প্রাইসটা এখন আর 100x নাই, পণ্যের দাম বেড়ে গেছে। কত হয়েছে? 10% যদি বাড়ে কস্ট প্রাইস, তাহলে এখন কস্ট প্রাইস থেকে 110x হবে কি না? কস্ট প্রাইস 10% বৃদ্ধিতে এখন 110x হবে কি না? অবশ্যই হবে। ওকে, এবার কি করছে? দাম যেহেতু বেড়ে গেছে, তাহলে সেল প্রাইসটা বাড়াইতে হবে না? সেল প্রাইস বাড়াইছে তো, 26 টাকা বাড়াইছে, সেল প্রাইস বাই 26 টাকা, মানে এখানে ইনক্রিজ বলা নাই, এই যে ইনক্রিজটা এখানে বলছে, দ্য কস্ট প্রাইস ইজ ইনক্রিজ বাই 10% অ্যান্ড সেল প্রাইস ইনক্রিজড বাই 26। ইনক্রিজটা একবারই লেখছে। তাহলে বিক্রয় মূল্য আগে যা ছিল তার থেকে 26 টাকা বাড়াই দেওয়া হয়েছে। আগে বিক্রয় মূল্য 120x, এখন বিক্রয় মূল্য কত? 120x প্লাস 26 টাকা কিনা? এখন বিক্রয় মূল্য এটা হবে কিনা দাম বেড়ে যাওয়ার ফলে? এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, আমার প্রথমে যেন প্রফিট কত ছিল? এই যে প্রথমে প্রফিট 20% হয়েছে না? 100x টাকা দিয়ে কিনে 120x টাকায় বিক্রি করলে আমার 20% প্রফিট হইতো। এখন আমি 110x টাকা দিয়ে কিনতেছি, কিনে বিক্রি করতেছি 120x প্লাস 26 টাকায়, কিন্তু আমার আগে যে প্রফিট ছিল সেখান থেকে প্রফিট রিডিউসড হয়েছে 5%। মানে আগে 20% ছিল, রিডিউস বাই, কিন্তু রিডিউস টু না। রিডিউস টু হলে তাহলে এখানে 5% লিখতাম। রিডিউস বাই মানে আগে যা ছিল তার থেকে 5% কমে গেছে, তাহলে এখন প্রফিট হচ্ছে 15%। এখন প্রফিট 15%, আগে হয়তো 20%, এখন প্রফিট 15%। প্রশ্ন বলছে কস্ট প্রাইসটা কত, ক্রয় মূল্যটা কত। এইবার কি প্রশ্নটা বুঝতে পারছি? এই পর্যন্ত বুঝতে পারলেই এনাফ, এই পর্যন্ত বুঝতে পারলেই এনাফ। আমাকে কিসের মান বের করতে হবে বলেন তো? কস্ট প্রাইস মানে কি? 100x এর মান বের করতে হবে, তাই না? আমাকে কিসের মান বের করতে হবে? 100x এর মান বের করতে হবে, তাই না? হ্যাঁ, 100x এর মান বের করতে হবে। তাহলে এখানে এই যে 100x, 20%, 120x সব কিছু তো বুঝতে পারছি আমরা সবাই। সব কিছু যদি বুঝে থাকি, অঙ্কটা এবার দেখেন কত সহজেই হয়ে যায়। তাহলে আমি এখানে প্রথমে কি ধরে নিয়েছিলাম? কস্ট প্রাইসটা 100x ধরে নিয়েছি, তাই না প্রথমে? তাহলে আমি এখানে ধরে নেই, লেট দ্য ইনিশিয়াল কস্ট প্রাইস 100x। তাহলে কি হবে? সো দ্য ইনিশিয়াল সেল প্রাইস কত হবে? সেল প্রাইস কত হবে? 120x, ব্র্যাকেটের মধ্যে লিখতে পারেন অ্যাট 20% প্রফিট, বা এটা প্রথমেও লিখতে পারেন। হ্যাঁ, প্রথমে লিখতে পারেন অ্যাট 20% প্রফিট দ্য সেল প্রাইস 120x। এটা ইনিশিয়াল কস্ট প্রাইস, এইটা ইনিশিয়াল সেল প্রাইস। এটা না, কস্ট প্রাইসটা এটা প্রথমেরটাই চাইছে 100xটা, কস্ট প্রাইসটা 100x, ইনিশিয়াল কস্ট প্রাইসটাই চায়। যদি এরকম কোথাও উল্লেখ না থাকে সেটা ইনিশিয়াল কস্ট প্রাইসটা বের করবেন। এবার আমি 10% যখন দাম বৃদ্ধি পাইছে, তাহলে আমি এখানে লিখতে পারি কস্ট প্রাইস আফটার 10% ইনক্রিজড কত হবে? 110x। তাহলে সেল প্রাইসটা কত হবে? সেল প্রাইস আফটার টাকা 26 ইনক্রিজড। আগে সেল প্রাইস এটা ছিল, এখন সেল প্রাইস কত? 120x প্লাস 26। খুব সহজ হিসাব, একদম সহজ হিসাব। এখন বলেন তো, প্রশ্ন বলে দিয়েছে কিন্তু প্রফিট হয়েছে, তাই না? এই প্রথমবারও প্রফিট হয়েছে। প্রথমবার প্রফিটটা ছিল 20%, পরের বার প্রফিটটা হয়েছে 15%। প্রশ্ন এটা বলে দিয়েছে যে 5% রিডিউস করছে, মানে কি আগের তুলনায় আগে 20%, এখন 15%। এখন আমাকে বলেন
এখানে বলে দেওয়া আছে কি, আমি এখানে লিখতে পারি যে হেয়ার প্রফিট পার্সেন্ট রিডিউসড কত 5%, তাই না? 5% রিডিউসড করা হয়েছে। যদি 5% রিডিউসড করা হয় তাহলে নিউ প্রফিটটা কত? নিউ প্রফিটটা কত বলেন তো দেখি, নিউ প্রফিটটা কত? 5% রিডিউসড করা হয়েছে মানে এখন প্রফিটটা হচ্ছে 15%, প্রফিট 15%, তাহলে নিউ প্রফিটটা কত? 15% তো এটা শতকরা হিসাব। আমার ক্রয় মূল্য ছিল 110x, তাই কি না? ক্রয় মূল্য 110x, তাই কি না বলেন? ক্রয় মূল্য কিন্তু এখন আর 100x নাই। এই যে নতুন প্রফিটটা আমি হিসাব করতেছি সেটা 110, আমার তো খরচ হয়েছে, এটা এই খরচের উপর হিসাব করবো না? তাহলে আমি লিখতে পারি কত? নিউ প্রফিটটা কত? 15% অফ 110x। এটা হিসাব করলে কত হয়? 15/100 গুণ 110x। এটা হিসাব করা যাবে না, এই 0 যদি কেটে দেই, 15 আর 11 গুণ করলে 165, নিচে হবে 10, তার মানে 165x/10। এইটা হলো আমার নতুন প্রফিট, এইটা আমার নতুন প্রফিট। এটা বুঝতে পারছেন কিনা বলেন? এখন লাভ হচ্ছে 15%, দেখেন এই যে লাভ যে 15%, এটা কি নতুন ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে কিনা বলেন তো? এইটাকে ক্লিয়ার করেন। নতুন ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে না? তাহলে আমার নতুন প্রফিট এইটা কিনা? ক্রয় মূল্য 110x, লাভ হয়েছে 15%, তাহলে লাভ কত টাকা হয়েছে? তাহলে 110x এর 15%, 110x এর 15%, এটাই লাভ। আবার দেখেন, আবার একটা দেখেন, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য বাদ দেই, এই বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দেই, লাভের পরিমাণটা পাবো না? এই বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দেই, হ্যাঁ 5% কমছে মানে কি 15% হয়েছে। আগে 20% লাভ হইতো, এখন 5% কমে 15% লাভ হচ্ছে। তাহলে আমার এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এই দুটো বিয়োগ করলে আমি কি পাবো? বিয়োগ করলে লাভ পাবো। আমি আবার লাভের পরিমাণটা এখানে বের করছি, তাহলে আমি এখানে লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তাহলে আমার এখানে বিক্রয় মূল্য হচ্ছে কত? 120x + 26, এটা বিক্রয় মূল্য 120x + 26। ক্রয় মূল্য কত? 110x। বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য 110x বাদ দেই, এটা হবে লাভের পরিমাণ। আমি এখানে লাভের পরিমাণ আবার হিসাব করে বের করছি এটা। তাহলে এই যে এটা যে লাভের পরিমাণ, তাহলে এটা সমান কি? এই 165x / 10। এইখান থেকে এখন আপনারা হিসাব করে এই যে ইকুয়েশনটা তৈরি হলো, এখান থেকে আপনারা 100x এর মান বের করবেন। মানে কি? এই যে কস্ট প্রাইসের বের করতে বলছে, এটার মান বের করবেন। তাহলে এখানে আমরা যদি হিসাব করি কত হবে? 120x থেকে 110x বাদ দিলে 10x + 26 সমান 165x/10। তাহলে 10 যদি এই পাশে গুণ করে দেই, 100x + 260 সমান 165x। তার মানে 100x ওপাশে চলে গেলে 65x সমান 260, x সমান 260/65। তাহলে 100x সমান কত হবে? 260/65 গুণ 100। 65 দ্বারা 260কে ভাগ করলে হবে 4, তার মানে 400। এই হলো অ্যান্সার, এই হইল অ্যান্সার। তাহলে এই অঙ্কটা ঠিক এইভাবেই করতে হবে। ওকে, থ্যাংক ইউ।